ওকে, লাইভ শুরু হয়ে যাবে এখন। লাইভ স্টার্ট হতে 2-3 সেকেন্ড লাগাই দিচ্ছে। আচ্ছা, তো আমি আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ। আমি বর্তমানে কোড কেপির সাথে আছি এবং আপনাদেরকে নিয়ে আজকে সেশনের হোস্ট হিসেবে থাকবো। এবং আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন জাওয়াত ভাই, আমার অন্যতম পছন্দের একজন সিনিয়র। আমরা যখন ফার্স্ট সেমিস্টার ছিলাম তখন তিনি আর কি 7 সেমিস্টারে ছিলেন। তো ভাইয়ের সাথে আজকে ইনশাল্লাহ আমরা একটা অসাধারণ সেশনের ভিতর থেকে যাব। আর আমি চাইবো ভাই নিজে পরিচয় একটু দিক, যদি বাবা, যাতে আমরা সবাই একটু জানতে পারি ভাইয়ের সম্পর্কে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আমি হচ্ছে আহ, আমি ছোট করে আমার সংক্ষেপে আমার পরিচয়টা দিচ্ছি। আমি জাওয়াদ হোসেন, আমি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 20-21 সেশনের কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। তো এটুকুই, এর চেয়ে আচ্ছা, বেশি অনেক কিছু বলতে যাচ্ছি না। আচ্ছা। আর আজকে আমরা মোটামুটি যে সেশনটা বা যাই বলো আর কি, আমরা একটা ফ্রেন্ডলি আড্ডা হিসাবে নিব। আমরা অনেক বেশি কর্পোরেট স্টাইলে বা অনেক অনেক বেশি কিছু ওরকম ভাবে নিব না। তো আর আমি হচ্ছে তোমাদের ইমিডিয়েট সিনিয়র, মানে লাস্ট আমরাই বের হইছি। তো এই যে অনেকে মনে করো যে তোমাদের মানে এখন আমি যতদূর জানছি আরিফের কাছ থেকে, ম্যাক্সিমাম নাকি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। তো তোমাদের সাথে আমার পরিচয় নাই। তোমরা চাইলে আহ, যাদের সমস্যা নাই, একান্ত কোনো সমস্যা নাই, তারা হচ্ছে ভিডিওটা অন করতে পারো, যাতে তোমাদের সাথে তো দেখা হয় নাই, যাতে অনলাইনে অন্তত হ্যাঁ, একটু আহ, দেখাটা তাও হয় আর ইনশাল্লাহ কি। ভাই কখনো আসলে তো অবশ্যই ভাইয়ের সাথে দেখা হবে সবার, তা তো অবশ্যই। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ খুলনাতে আসলে দেখা হবে সবার সাথে। আচ্ছা, আহ, তো ভাই তো নিজে পরিচয় দিছে, তাও আর কি আমি একটু বলে দিই ভাইয়ের সম্পর্কে। ভাই যখন আমরা আসছিলাম আমাদের সময় ভাই ছিলেন 7 সেমিস্টারের ক্যাপ্টেন, পাশাপাশি স্কিল কম্পিটিশন, বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজকর্ম, এছাড়া আরও অন্যান্য এই সকল বিষয়ে ভাই অনেক অ্যাক্টিভ পেয়েছিলাম আমরা ভাইকে। সো ভাবতাম যে ভাইয়ের হয়তো রেজাল্ট বেশি একটা ভালো টালো না। সো পরে খবর নিয়ে জানতে পারলাম যে ভাই তো তার ডিপার্টমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট। সো এই যে বিশেষ করে তিনি প্রোগ্রামিং উনি অনেক আগে শুরু করছিলেন, তো সেটা নিয়ে মোটামুটি ইনশাল্লাহ কথা হবে। এবং অসংখ্য ধন্যবাদ আজকে ভাইকেও সময় দেওয়ার জন্য। সো আমরা ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো ভাইয়ের কাছে আমি একটু প্রশ্ন টশ্ন কিছু নিয়ে আসি। তো ভাই, আপনি প্রোগ্রামিং কবে থেকে করতেন, বা আপনার ক্যারিয়ারে প্রোগ্রামিং শব্দটা কখন যুক্ত হইলো স্টুডেন্ট লাইফে, বা কখন? এটা এটা একটা মানে একটা ছোট্ট একটা গল্পর ভিতর দিয়ে যদি আমি বলি, তাহলে হচ্ছে আহ তোমাদের বুঝতে সুবিধা হবে। আসলে হয়েছে কি, আমি আমার 9-10, ক্লাস 9 ক্লাস 10 আমি হচ্ছে পড়ছি টেকনিক্যাল স্কুলে। হ্যাঁ, তো টেকনিক্যাল স্কুলে আমাদের এই ডিপ্লোমার মতো বিভিন্ন ধরনের টেকনোলজি থাকে, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, এইগুলা থাকে আর কি। হ্যাঁ, তো আমাকে হচ্ছে দেওয়া হয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো প্রোগ্রামিং সম্পর্কে আমি তখন ক্লাস 9-এ যখন ভর্তি হই, তখন আমি কোনো তেমন একটা জানতাম না, বা কিছুই জানতাম না বলতে গেলে। তো আমি মনে হয় ইউটিউবে বা অনলাইনে বা কোথাও আমি মানে একটু প্রোগ্রামিং সম্পর্কে একটু মানে শুনছি যে একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে নাকি অনেক কিছু করা যায় এই সেই। তো আমি প্রথমে এইচটিএমএল সম্পর্কে আর কি শুনলাম। শোনার পরে এরপরে মোটামুটি একটু কয়েকটা ভিডিও টিডিও দেখে একটু ঘাটাঘাটি করে আমার কাছে মোটামুটি ভালো লাগলো। এরপরে আমি ইয়াতে একটা অ্যাপ ডাউনলোড করলাম। ওই সময় আমি অ্যাপ দিয়ে অনেক শেখা, মানে অ্যাপ থেকে অনেক শিখতাম আর কি। তো প্লে স্টোর থেকে একটা এইচটিএমএল শেখার জন্য একটা অ্যাপ ডাউনলোড করলাম। ওই অ্যাপটা দিয়ে তারপরে আমি যখন এইচটিএমএল শিখি, দেখি আমার মানে ভালো লাগতেছে, আমি একটা লাইন লিখতেছি, একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই মানে এই জিনিসটা আমার মানে খুবই ভালো লাগছে। তো আচ্ছা, তখন থেকেই দেখা যাচ্ছে প্রোগ্রামিং আস্তে আস্তে এইচটিএমএল, এরপরে অন্য অন্য যে ল্যাঙ্গুয়েজ আছে, মোটামুটি সব সম্পর্কে জানা শুরু করলাম যে আহ, এই জিনিসগুলা দিয়ে এইগুলা এগুলা করা যায়। তো এইগুলো আমাকে খুব মানে আকৃষ্ট করলো আর কি। তো আমি ওই 9-10-এর ভিতরেই, আমি 10-এর প্রায় মনে হয় শেষের দিকে পাইথনটা মোটামুটি সবার কাছ থেকে শুনলাম যে ঘাটাঘাটি করলাম যে পাইথনটা সামনে ফিউচার আছে, আচ্ছা। কিছু একটা মানে কিছু একটা হবে আর হবে, কি। কিছু একটা হবে। আর এটা দিয়ে অনেক কিছুই করা যায়, মানে সবকিছুই করা যায় পাইথন দিয়ে। ঠিক আছে। পরে যে আবার অনেকে আর কি পরামর্শ দিল যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্কিলড হওয়ার জন্য। অন্যগুলো এমনিতেই দেখা যাচ্ছে যেটা লাগবে, অন্যগুলোতে সুইচ করা একেবারে ইজি হয়ে যাবে।
এরপর তো পাইথনটা মোটামুটি আস্তে আস্তে শেখা শুরু করলাম। এরপরে যখন আমি ক্লাস 9-10 পাস করলাম ইলেকট্রিক্যাল থেকে, তো এরপরে আমি বাসায় বললাম কি যে আহ, আমার প্রোগ্রামিং ভাল লাগে, আমি প্রোগ্রামিং শিখবো বা প্রোগ্রামার হব, আমি সিএসসি তে যাইতে চাই, আচ্ছা, কম্পিউটার নিয়ে পড়তে চাই। এটা কি আপনি এসএসসি পাস করে বলছেন এরপর ফ্যামিলিকে? এসএসসি পাস করে? এসএসসি পাস করে এখন আচ্ছা, আহ, আমাদের প্ল্যান কেমন থাকে যে 9-10 ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছি, আমি ডিপ্লোমাও ইলেকট্রিক্যাল নিয়ে পড়বো, এরকম একটা প্ল্যান থাকে না। তো আমি ডিপ্লোমাতে আমার চয়েস দিলাম সব কম্পিউটার, কম্পিউটারে আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেলাম। এরপরে তো আস্তে আস্তে এটা হচ্ছে আমার মানে একটা প্যাশন, প্রোগ্রামিংটা আমার প্যাশন, আমি এইটা নিয়ে আগাইতে চাই, এই জন্য আমার এটা প্রি প্ল্যান্ড। তো এই জন্য আমি এখান থেকে মোটামুটি আমার কাছে কখনো প্রোগ্রামিং করা বোরিং লাগে নাই। আমি নাইস, প্রোগ্রামিং করতে বসলে আমি মনে করি অন্য সব ভুলে গেছি। তো নাইস। এটাই আর কি, আচ্ছা, নাইস। এখান থেকেই আর কি প্রোগ্রামিং জার্নিটা শুরু আর কি। মানে বিষয় হচ্ছে ভাইয়ের লাইফে ভাই মানে নিজে থেকে এক্সপ্লোর করে পেয়েছিলেন প্রোগ্রামিং বিষয়টা, দেন ভাল লাগছে এবং ওটাকে প্যাশন হিসেবে নিয়ে নিছে। আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে আমরা হয়তো কারো সিনিয়রের মাধ্যমে জানছি, কাউকে থেকে দেখছি, দেখে হয়তো বা অনেকে বাবা প্রোগ্রাম মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, অনেকে ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেখান থেকে দেখে অনেকে আগ্রহ হয়। বাট ভাইয়ের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল, তিনি নিজে থেকে এক্সপ্লোর করে নিজে থেকে ভালো লাগছে, দেন আই ওয়ান্ট টু গো ফর দ্যাট। ওকে, নাইস। আচ্ছা, তো এটা তো ভালো বিষয় যে আপনি প্রোগ্রামিং তারপর যে প্যাশন হিসেবে চুজ করছেন। প্যাশন কিন্তু সবাই চুজ করতে পারে না। তো প্রোগ্রামিং যখন আপনি 9-10 এ করতেন, তো 9-10 এ তো আপনার তখন পড়াশোনা অনেক চাপ ছিল। 9-10 এ প্রথমবারের মতো অনেক বোর্ড এক্সাম, একটা হিউজ প্রেশার ছিল। 9-10 এ বোর্ড এক্সাম তো এ প্লাস পাওয়ার গোল্ডেন এ প্লাস, অনেক এক্সপেকটেশন থাকে। তো আপনার তখন পড়াশোনার পাশাপাশি আপনি কি সেটা টাইম দিতেন, নাকি আপনি মানে কিভাবে টাইম দিতেন আপনি তখন, মানে 9-10 এর হ্যাঁ, টাইমটাতে? হ্যাঁ, হ্যাঁ, এখন আমি বলি, ওই সময়টায় আমি হচ্ছে কেবল শুরু করছি, আমি কম্পিউটার দিয়েও যে আমি শিখতাম এরকম না। বললাম একটা অ্যাপ হচ্ছে মোবাইল আমি দিয়ে? ডাউনলোড করে ওই অ্যাপ দিয়ে মোটামুটি ওই সময় ওই 9-10 এর ওই সময়টা এইচটিএমএল, সিএসএস, এই জাভা স্ক্রিপ্টের টুকটাক এইগুলো আর কি দেখছি। আমি মেইনলি পাইথনটা হচ্ছে শেখা মানে অনেক বেশি শিখছি হচ্ছে ওই যে আমরা যে এসএসসি পরীক্ষাটা দিলাম, একটা বিশাল গ্যাপ ওই যে পাইছেন। আমরা একটা হিউজ একটা বন্ধ পাইছিলাম, করোনার বন্ধ ছিল, ওই সময় মোটামুটি আমি অনেক দূর আগাইছি আর কি। আর এরপরেও আমরা যে 4 বছর ডিপ্লোমা করলাম, তো এই পড়ার ভিতরে আমি হচ্ছে মনে করো যে আমার প্রোগ্রামিংটা আমার যদি থাকে মনে করো যে 4th লেভেলে, আমি এই ডিপ্লোমার ভিতরে আমি এটা নিয়ে গেছি 8th লেভেলে। নাইস। হ্যাঁ, তো এই ডিপ্লোমার ভিতরে অনেকে বলে যে আসলে পড়াশোনার ভিতরে এই প্রোগ্রামিং করা বা অন্য আদার্স কাজগুলা করা এগুলো আসলে করব না। ইভেন এখনো আমার অনেক ফ্রেন্ড মনে করেন সাপোজ ডুয়েট অ্যাডমিশনে গেছে, যে না প্রোগ্রামিং এখনো শেখা শুরু করব না, অ্যাডমিশনটা দিয়ে একবারে প্রোগ্রামিং এর দিকে লাগবো আর একেবারে কি। দিয়ে আমি একদম দেশের সেরা প্রোগ্রামার হয়ে হ্যাঁ, যাবো। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে আমাদের মানে স্টুডেন্টদের মাইন্ডের সবচেয়ে বিগেস্ট স্ক্যাম আমি বলবো, মানে নিজের সাথে নিজের স্ক্যাম, যে আমি একটা জিনিস আমি শেষ করে এরপরে প্রোগ্রামিং শেখা শুরু করব বা এরপরে আমি একটা কাজ শুরু করব। তো এইটা আসলে আমাদের করা উচিত না। এটা আস্তে 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 যদি একটা জিনিস করা হয় ওইটা অনেকটা মনের ভিতর গেঁথে যায়, তারপরে ওইটা নিয়ে একটা অনেক কিছু অনেক সুবিধা পাওয়া যায়, ওইটা মানে শেখা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু আমি যদি ভাবি যে আমি একবারে অনেক বেশি মানে সারাদিন শিখবো, সারাদিন শিখে 1 মাসের ভিতর শিখে ফেলবো, 2 মাসের ভিতর শিখে ফেলবো, এরপরে টাকা ইনকাম করব, আসলে এগুলো আসলে মানে হয় না। নাইস, নাইস, নাইস। আচ্ছা, তো যখন আপনি ডিপ্লোমাতে আসলেন, ডিপ্লোমাতে একটা অনেক প্যারা একটা রুটিন ছিল। যদিও আপনি আগেও কারিগরি লাইনে ছিলেন, ডিপ্লোমা প্যারা রুটিন হচ্ছে সেশনাল থাকে, তারপর গিয়ে ওই জব তৈরি করা লাগে, আরও কত কিছু থাকে। সো আপনি প্রোগ্রামিং বিষয়টা যখন ডিপ্লোমা লাইফে করতেন, আপনি আসলে সপ্তাহের ভিতর টাইমটা কিভাবে ম্যানেজ করতেন? বা প্রোগ্রামিং এর পাশাপাশি আপনি যে আদা অ্যাক্টিভিটিস গুলো করতেন পড়াশোনার পাশাপাশি, আপনি আদা অ্যাক্টিভিটিস এর স্বেচ্ছাসেবক কাজকর্ম অনেক বেশি ছিলেন। তো এইগুলোর জন্য আপনি টাইমটা কেমন, মানে টাইমগুলো ভাগ করতেন কিভাবে, যে আমি আমার দিনে এতটুকু টাইম ওইটা পিছু দিতাম, এতটুকু টাইম প্রোগ্রামিং পিছু দিতাম, বা এরকম ভাগ ভাগ করতেন কিভাবে? আচ্ছা, আচ্ছা, আমি বলি, আসলে হয়েছে কি আমি যখন ডিপ্লোমাতে ছিলাম, আমি তোমাদের মজার একটা বিষয় বলি। আমার ভাইয়া, ঠিক আছে, আমার বড় 2 ভাইয়া আছে, আমার মেজো ভাইয়া, বড় ভাইয়া, তাদের একটা আইটি ফার্ম আছে। আচ্ছা, তো ওই সময় যশোরে হচ্ছে ছিল আমাদের অফিস। তো
আমি প্রোগ্রামিং করি, আমি মোটামুটি হচ্ছে অটোমেশন নিয়ে অনেক দূরই আগাইছি, অটোমেশন নিয়ে অনেক কাজ বাজ করছি। তো আমাদের ওই অফিসে অটোমেশনের অনেক কিছু কাজ টাজ ছিল, যে কাজগুলা মনে করো হিউজ প্যারার কাজ, রোবোটিক স্টাইলের কাজ। কিন্তু মনে করো আমি অটোমেশন করে এটা দিলে ওইটা হচ্ছে মানে অটোমেটিক মনে করো রোবোটিক্স স্টাইলে আর কি কাজগুলা হয়ে যেত। কিন্তু ওইটার জন্য একজন লোকের দেখা যাচ্ছে সারা রাত লেগে যেত ওই একটা জিনিস করার জন্য, সেম স্টাইলে, মানে এরকম একটা কাজ। হুম। তো ওই অফিসের জন্য ভাইয়ার সাথে হচ্ছে আমি একটু ডিল করলাম যে ভাইয়া আমি হচ্ছে তোমার এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি অটোমেট সম্পর্কে ওইভাবে আর কি, যে অটোমেট এটা করা সম্ভব, আপনার তাদের ভাই ওরকম জানতেন একটা না, আইডিয়া ছিল না। ভাই তারা জানতেন। হচ্ছে লোক হচ্ছে রাইখা দিছে, সে হচ্ছে এটা করে। এখন আমি ওইটা ওই কাজটা হচ্ছে আমি দেখে যে এইটা তো আসলে অটোমেট করা সম্ভব, ওইটা দেখে তারপরে বললাম কি যে এটা আসলে অটোমেট করা সম্ভব, এটা আমি করে দিতে পারবো। তো প্রথমে হচ্ছে আমি একটা ইয়া করে দিলাম, একটা বট বানায় দিলাম। তো বটটা মোটামুটি একজন মানুষকে মনে করো রিপ্লেস করে দিল, এরকম ওহ! একটা অবস্থা। ভাই তো হিউম্যান রিপ্লেস করে ফেলছে তারপর? হ্যাঁ, এবার হচ্ছে আহ, ভাইয়ের সাথে একটা ডিল করলাম যে এরকম তো অনেক ছোটখাটো জিনিস থাকবেই, তো এটা তাহলে তুমি আমারে ইয়াতে নিয়ে নাও, তোমার চাকরিতে নিয়ে নাও, আমি চাকরি করতে চাই। আচ্ছা, কোম্পানিতে। তো হ্যাঁ, এখন ভাইয়ের সাথে আমি ডিল করলাম যে আমার হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আমি যাব খুলনা থেকে যশোর, যাওয়া খুব একটা প্যারার না। বৃহস্পতিবার ক্লাস করে আমি যাব, বৃহস্পতিবার থাকলাম। ইয়া অফিস হচ্ছে রাতের বেলায়, মানে বাইরের ক্লায়েন্ট, এখন ওদের অফিস টাইমে হচ্ছে এখানে ই করা লাগে। হুম। তো রাতের বেলায় আমি মানে বৃহস্পতিবার যাইতাম, শুক্রবার থাকতাম, দেখা যাচ্ছে যে শনিবার হয়তোবা মানে শনিবার বিকালের দিকে হয়তোবা চলে আসতাম, বা রবিবারও কোনো কোনো দিন সকালে এসে তারপর ক্লাস করতাম, এরকম আপনাদের তো হইতো। সেকেন্ড শিফটে ছিল, তাহলে তো চাইলেই করতে পারতেন সেকেন্ড সকালে। শিফটে ছিলাম, হ্যাঁ, এই জন্য সুবিধা ছিল। তো আমি কিন্তু মানে আমার ইয়ার ভিতরে, মানে আমার ক্লাস টেলাস বলো আর যাই বলো সবকিছু মেনটেন করার ভিতরে আমি যাইতাম। মানে এরপরে হচ্ছে দেখা নাইস। অনেক অনেক কাজ টাজ দেখা যাচ্ছে যে আহ, দেখা ইমার্জেন্সি একটা কাজ, সেটা আমার বাসায় বসে করে দিতে হচ্ছে, যে বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করা সম্ভব না, বাসায় বসে করে দিতে হচ্ছে। তো এই যে জিনিসগুলা এগুলা আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি করতাম। এখন দেখা যাচ্ছে যে পড়াশোনার জন্য আসলে আমাদের টাইম কতটুকু প্রয়োজন, পড়াশোনার জন্য কি মানে আমাদের কি সারাদিন লাগে পড়তে, আমাদের ডিপ্লোমায় যে মনে করো যে পড়াশোনা, এই পড়াশোনাটা আমি মনে করি যে পড়াশোনাটা যদি কেউ একটু বুঝতে পারে, মানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে তোমার কি মনে হয়, মুখস্থ করে না? হ্যাঁ, অবশ্যই মুখস্থ। আমাদের আমাদের এই ডিপ্লোমা কম্পিউটার সাইডে তোমরা স্টুডেন্টরা তো হয়তো কোড মুখস্থ করে, কম্পিউটার স্টুডেন্টরা তো কোড মুখস্থ করে। কম কোড মুখস্থ করে, এটা কোনো কথা হয় বলো? মানে প্রোগ্রামিং যেখানে মনে করো এখানে সবকিছু লজিক্যাল, সবকিছু বুঝে বুঝে করতে হবে, সেখানে কোড ধরে ধরে মুখস্থ করে চলে যায়। তোমরা তো এখনো মুখস্থর ওই ফেজে যাও নাই, তোমাদের এখনো হচ্ছে নিজে এখন হ্যাঁ, ম্যাথ ট্যাথ আছে মনে হয়, কেমিস্ট্রি টেমিস্ট্রি আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলা সামনে যখন ইয়াতে যাওয়া আরো উপরের সেমিস্টারে উঠবা, দেখবা ডিপার্টমেন্টাল সাবজেক্ট ম্যাক্সিমাম সবাই সব মুখস্থ করতেছে, বোঝে না কিছু, ইয়ার টিয়ার ডায়াগ্রাম ডায়াগ্রাম সব মুখস্থ করে ফেলতেছে। নাইস। এইটা হচ্ছে আমি করতাম না, এই জন্য আমার অনেক সময় হয়তো বা বাইচে যাইতো আমার মনে হয় আর কি। আমি যেটাই পড়তাম আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করতাম। আর আমাদের ডিপ্লোমায় একটা মানে মানে একটা সিস্টেম একটা আছে যে তুমি একটা সাবজেক্ট পড়ছো বা একটা সেমিস্টারে একটা জিনিস পড়ছো, ওইটা পরের সেমিস্টারে যে দেখা যাচ্ছে অন্য একটা সাবজেক্ট ওই সেম জিনিস পাওয়া, কানেক্টেড থাকে। যত উপরের সেমিস্টারে উঠবা তত অনেক বেশি পাবা এই জিনিসগুলো। আর এই যে তুমি এইখানে মনে করো পড়ে গেছো, মনে করো ফোর্থ সেমিস্টারে একটা জিনিস পড়ছো, ওই জিনিসটা যদি তুমি ভালো করে বোঝো, যদি মুখস্থ না করো, মুখস্থ করলে তুমি 100% পরের সেমিস্টারে যে ভুলে যাবা। তো এই সেমিস্টারে যদি তুমি বোঝো, পরের সেমিস্টারে যে তোমার ওইটার জন্য আর প্যারা খাওয়া লাগবে না, ওইটা তুমি অলরেডি বুঝে আসছো। নাইস, নাইস। আমি এই জিনিসটা করতাম, এই জন্য আমার যে অনেক বেশি পড়া লাগতো এরকম না, আমি আসলে যে কতটুকু পড়তাম প্রতিদিন এটা আমি আসলে বলতে যাচ্ছি না, যদি বলি মানে অনেকে যদি এটা ফলো করতে যায়, আমি যেভাবে করছি এভাবে যদি ফলো করে তাইলে ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে ফলো করতে আসলে সবাই পারবে না, মিসগাইড হয়ে যাবে। হ্যাঁ, মানে টাইম কম দিতে গিয়ে অনেক সময় মানে আসল লাইন ভুলে যাবে আর কি। হ্যাঁ, 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 বুঝতে এটাই। পারছি।
আচ্ছা, আপনি যে বললেন যে আপনি আপনার ভাইয়ের আইটি কোম্পানিতে কাজ করছেন, ধরে নিই আমরা ধরুন ওটাকে একটা রিমোট জব অথবা একটা জব হিসেবে ধরে নিই, তো আপনি এটা কোন সেমিস্টার থেকে করতেন? আমি এটা মেবি ফিফথের থেকে করতাম। তার মানে বলা যায় ফিফথ সেমিস্টার থেকে আপনি একটা কোম্পানির সাথে, ভাইয়ের হোক বা যাই হোক, আপনি তো সেখানে কাজ করা লাগতো, মানে সেখানে তো আপনাকে মাগনা রাখে নাই হ্যাঁ যে মাগনা যা তুমি আসবা এসে মাগনা মাগনা চলে যাবা। আপনি একটা কাজ করতেন, বাট ফিফথ থেকে আপনি চেষ্টা করছেন ইন্ডাস্ট্রিয়াল মানে কোম্পানি লেভেলে আপনি এক্সপিরিয়েন্সটা ডেভেলপ করার চেষ্টা করছেন, যে কোম্পানি লেভেলে ক্লায়েন্টের সাথে কাজ করে, কোম্পানি লেভেলে প্রোডাক্টের সাথে কাজ করে, পড়াশোনার পাশাপাশি, মানে কাইন্ড অফ যদি আমরা এর এটাকে এর ইন্টার্নশিপ। আগেও আমি করছি এর আরেকটা। আগেও করছেন? এটা এটা করছি, আরেকটা করছি, ওইটা ওইটা করছি হচ্ছে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার আগ থেকেই শুরু করছি, ডিপ্লোমার ভিতরেও করছি। মানে সে তার হচ্ছে একটা কোম্পানি, একটা জার্মান ইয়ার কোম্পানি, তার সাথে আমি যে ওই যে টাকা নিতাম বা এরকম নিতাম এরকম না, এটা জাস্ট একটা ইন্টার্নশিপ টাইপের। সে আমারে অনেক সময় দিত, সে আমার অনেক কিছু শিখাইতো, মানে অনেক গাইড করতো। সে যেহেতু এক সিনিয়র লেভেলে আছে, সে এই আনপেইড ইন্টার্নশিপ অটোমেশনের করতেন এই আপনি? এই আনপেইড দিকটা, ইন্টার্নশিপ এটা করতেন? তো আমি একবারে পারি নাই যে একবারে আমি শিখে গেছি এরকম। আমি কাজ করছি, তো ওইটা উনি হচ্ছে আমার অনেক গাইড করছে, অনেক ইয়া করছে। তো তার কাছ থেকে আর কি শিখছি, আর তার প্রফেশনাল কাজগুলো আমি করে দিছি, কিন্তু আমি কোনো টাকা পয়সা নিই নাই, জাস্ট ইন্টার্নশিপ আকারে আর কি মানে সেটা করছি ডিপ্লোমার আগে থেকে? সেটা ডিপ্লোমার আগে থেকে? ডিপ্লোমার ওই যে আগে থেকেই। হ্যাঁ ও, তাহলে তো বলা যায় আপনি মানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটা মানে ছোট থেকে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করছেন, যে আসলে ইন্ডাস্ট্রি লেভেলে কাজটা হ্যাঁ হ্যাঁ কিভাবে হয়। মানে আমরা যেটা অনেক সময় করি, আমরা মনে করি যে ওই একটা ছোট কোড লিখছি কি হইতেছে, মানে ইন্ডাস্ট্রিতে যখন আপনি একটা কোড লিখবেন সেটা যে ইম্প্যাক্ট, সেটা কিভাবে কাজ করতেছে, ওই আমি বিভিন্ন সময় সেশনে বলছি যে আমরা হয়তো একটা ইফিলসের লজিক লাগাচ্ছি, সেই ইফিলসের লজিককে বড়ভাবে ফেসবুক ইউজ করতেছে হয়তো আপনার পাসওয়ার্ড চেক করতে গিয়ে যে আপনি সঠিক পাসওয়ার্ড দিচ্ছেন নাকি। সো ওই যে হ্যাঁ চিন্তাটা, ওই চিন্তাটা কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ না করলে আমরা পাবো না। আমরা জাস্ট মনে করবো যে এটা তো লিখতেছি, আমার টার্মিনালের ভিতরেই কোড শেষ। আচ্ছা, আপনি তো এই সব কিছু করছেন, ঠিক আছে, জব করছেন, ইন্টার্নশিপ করছেন, পড়াশোনায় ভালো সিজিপি আনছেন, আপনি তো বিভিন্ন প্রতিযোগিতায় নাম দিতেন, যদি সেটা সম্পর্কে একটু বলতেন বা সেই জিনিসগুলো কিভাবে করতেন। হ্যাঁ 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 আমি আসলে মানে প্রতিযোগিতা, আমাদের যদি কলেজে কোনো প্রতিযোগিতা হতো এখানে তো আমরা থাকতামই, এটা হচ্ছে তুমি তুমি জানো। হ্যাঁ, লিখিত। আমাদের আমরা কয়েকটা প্রতিযোগিতাই করছি, এর ভিতর বড় একটা প্রতিযোগিতা ছিল হচ্ছে স্কিলস কম্পিটিশন। এটা হচ্ছে অ্যাসেটের মানে সর্বোচ্চ বাজেটের আর কি একটা প্রতিযোগিতার আয়োজন করছিল অ্যাসেট প্রকল্প ওদের আওতায়। তো এটা আমাদের খুলনা পলিটেকনিকের ইতিহাসেই মনে হয় এটা সবচেয়ে বড় ইয়া, স্যাররা যতটুকু বলছে আর কি, সবচেয়ে বড় প্রতিযোগিতা। তো ওইটায় আমাদের খুলনা স্কিলস কম্পিটিশন প্রায় প্রতি বছরই হয়, কিন্তু আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে ওইভাবে মানে কম্পিউটার ডিপার্টমেন্টে মানে আসলে হয় কি, স্টুডেন্টরা খুঁজে পায় না যে কি প্রজেক্ট করবে। ইলেকট্রিক্যালরা দেখা যাচ্ছে এই সে অনেক অনেক কিছু দেখা যাচ্ছে, মানে ভিজুয়াল কোনো কিছু একটা বানায়, কিন্তু ভিজুয়াল কম্পিউটার মানে কি বানায়, একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে এই সেই, এইটা এইটা দিয়ে কিছু একটা করতে হবে, তাই না? তো সফটওয়্যার। আইডিয়া পায় না। তো আমরা হচ্ছে যে প্রজেক্টটা বানাইছিলাম, আমরা খুলনা পলিটেকনিকের এই যে আমাদের 9 দুগুণে 18টা প্রজেক্ট আসছিল, মানে 9টা ডিপার্টমেন্ট থেকে সব 18টা ডিপার্টমেন্ট প্রজেক্ট থেকে আসছিল। দুইটা করে প্রজেক্ট আসছিল নাকি? বেশ, দুইটা টোটাল প্রজেক্ট। 18টার মতো প্রজেক্ট আসছিল। তো আমাদের প্রজেক্টটা চ্যাম্পিয়ন হয়েছিল, আমাদের প্রজেক্টটা ফুল ফার্স্ট খুলনা হয়েছিল। পলিটেকনিকে? হ্যাঁ খুলনা পলিটেকনিকে, হ্যাঁ। তো এই যে স্কিলস কম্পিটিশন, এছাড়াও দেখা যাচ্ছে যে আদার্স অনেক কিছুই আমরা করতাম, যে দেখা যাচ্ছে তোমরা দেখছো ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, এই সেই অনেক কিছুই আমরা মানে মনে করো যে পড়াশোনার পাশাপাশি এই যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলা, এগুলা আমরা মেইনটেইন করতাম। তো মানে আসলে আমাদের হয় কি, আমাদের আসলে এই সবগুলাই দরকার আমাদের লাইফে। এই যে পড়াশোনা বলো, শুধু পড়াশোনা দিয়ে মানে আসলে ওইভাবে আগানো যায় না সামনে ভবিষ্যতে। শুধু পড়াশোনা একজন করছে আর একজনের এই সব অ্যাক্টিভিটিস আছে, দুইজনের ভিতর যখন তুমি মানে কোন একটা ইয়াতে কম্পেয়ার করবা, দেখবা যে এইদিকে যে সময় দিছে এদিকেও যে ই করছে, আবার ওই দিকটাও মোটামুটি করছে, সব মিলায় দেখা যাচ্ছে সে অনেক দূর আগায় যেতে পারে, সে অনেক কিছু আগায় যেতে পারে এরকম। নাইস। আচ্ছা, কার যদি কোনো প্রশ্ন থাকে আপনার ইনশাল্লাহ চ্যাটে লিখে দিতে পারেন, আর যদি কেউ থাকেন যে ভাইকে মানে একদম মাইক অন করে প্রশ্ন করবেন, সেও ইনশাল্লাহ করতে পারেন, আমরা আগাই যাব। আচ্ছা, সেটা হচ্ছে আপনি আপনাদের যে সময়গুলো ছিল, তখন আপনি এই যে বিভিন্ন আয়োজন করতেন, বিভিন্ন ইভেন্ট করতেন, কোনো সংগঠন বা এই সকলের সাথে যুক্ত থাকতেন বা কোনো ক্লাব কমিউনিটির সাথে আপনারা যুক্ত থাকতেন এগুলোর পাশাপাশি? না আসলে আমরা এটা করতে পারি নাই।
আসলে তোমরা তো জানো আমাদের সময়ে যে পরিস্থিতি ছিল আসলে মানে ওরকম সুযোগ ছিল না। মানে যদি আমরা চাইও আমরা কোনো কিছু একটা করব বা এরকম, আসলে ওই সময়টায় দেখা যাচ্ছে হয়ে উঠতো না আর কি। দেখা যাচ্ছে যে অনেক দিকের অনেক জটিলতা ছিল, তো এটা আসলে সম্ভব হইতো না। এখন তোমরা, এই যে তোমরা, আমি বলবো তোমরা অনেক বেশি লাকি। আর এখন যে ফার্স্ট সেমিস্টার আসছে ওরা আসলেই লাকি। ওরা প্রথম থেকে ঢুকেই এই যে মনে করো যে যারা প্রোগ্রামার, মানে প্রোগ্রামিং, ওরা মনে হয় পাইথন প্রোগ্রামিং হ্যাঁ, শিখবে কবে, সেকেন্ড সেমিস্টার থার্ড হ্যাঁ, হ্যাঁ, সেমিস্টারের যে, হ্যাঁ, 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 ওরা প্রোগ্রামিং করতেছে ফার্স্ট সেমিস্টারে থাকতে। কোড কেপিআই, হ্যাঁ, কোড কেপিআই এর মাধ্যমে ওরা মনে করো এখন থেকেই আর কি সুযোগ পাচ্ছে, হুম, ওরা এসেই কোড কেপিআই কে পাইছে। কিন্তু আমাদের সময় এই যে মনে করো একটা প্রোগ্রামিং ক্লাব, এটা ছিল জাস্ট একটা স্বপ্নের মতো। তো ওরা এইটাই পেয়ে গেছে মনে করো ফার্স্ট সেমিস্টারে এসে। এটা আসলে অনেক কিন্তু বড় একটা পাওয়া। না এটা তো ওই যে 4 বছর একটা জার্নি, এখন 4 বছর কন্টিনিউ রাখলে তো অনেক কিছুই সম্ভব এখান থেকে তখন। এইটা যদি 4 বছর কেউ কন্টিনিউ রাখে, এই যে মানে কনসিস্টেন্সিটা যদি ধরে রাখতে পারে, সে আসলে 4 বছর পরে বের হয়ে তার চিন্তা করা লাগবে না যে আমি কি করব, আমি কোথায় যাব, এই সে আমার কি করতে হবে, সামনে কিভাবে আগাইতে হবে, এগুলা নিয়ে আর চিন্তা করা লাগবে না। হতে কিন্তু পারে আমাদের তারা তো যে আপনাদের স্টুডেন্ট মতোই যারা আছে, হ্যাঁ, হতে পারে তা আপনাদের মতোই হয়তোবা এই স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায় বিভিন্ন কাজবাজ করে ফেলবে। অবশ্যই, হ্যাঁ, তারা মনে করো যদি মানে হয় কি আমাদের মানে সঠিক গাইডলাইনটা আসলে পায় না। আমি কিন্তু অনেক গাইডলাইন পাইছি, আমি মনে করো যে নিজে থেকে অনেক বেশি কিছু করছি এরকম না। আমার বললাম আমার দুই ভাইয়া আছে, তারা আমার সবসময় গাইডলাইন দেয়। দেখা যাচ্ছে প্রোগ্রামিং শেখার ক্ষেত্রেও আমার বড় ভাই ইনফ্লুয়েন্স করছে। আমি যখন ভাইয়ারে বলছি ভাইয়া আমার প্রোগ্রামিং ভালো লাগে, বলে প্রোগ্রামিং তো ভালো, তাহলে শেখ। তারপর ভাইয়া আমার মোটামুটি গাইডলাইন দিল যে কোন ল্যাঙ্গুয়েজটা শিখলে ভালো হবে, কোনটা ই করলে ভালো হবে। তো এই যে গাইডলাইনটা, এই গাইডলাইনটা আসলে দরকার। গাইডলাইনটা সে যেভাবেই আসুক, হয়তোবা একটা প্রোগ্রামিং ক্লাব থেকে আসতে পারে, কোনো বড় ভাই থেকে আসতে পারে, বা কারো কাছ থেকেই আসুক, গাইডলাইন, একটা ভালো গাইডলাইন আমি মনে করি যে দরকার আছে। নিজে থেকে হয়তোবা ওই সময় মানে এটা আসে না, ভিতর থেকে আসে না, হয়তোবা দুই একজন এক্সেপশনাল আছে, এটা আলাদা। নাইস। আচ্ছা, তো আপনি যখন আর কি প্রোগ্রামিং করতেন বা যেটা হয়ে থাকে নরমালি সবাই আটকে যায় একটু পর গিয়ে গিয়ে যে আটকে যাচ্ছি আমি, তো স্টুডেন্ট লাইফে আপনার কি কখনো এমন মনে হয় না যে আমি কেন শুধু শুধু এত প্যারা নিচ্ছি, মানে এই প্যারাগুলো নেওয়ার দরকারটা কি, মানে আমার ফ্রেন্ডরা বা পরিচিত মানুষের ততটা নিচ্ছে না, যেন আপনার মতো সবাই যুক্ত ছিল না, তো সেই চিন্তাগুলোকে আপনি কিভাবে ট্যাকেল দিতেন বা সেগুলোকে আপনি কিভাবে দেখতেন? আমার হচ্ছে আসলে পডকাস্ট দেখার মানে অনেক ইয়া আছে, ঠিক আছে। আমি মানে দেখা যাচ্ছে ফ্রি টাইমে পডকাস্ট দেখতাম। দেখা যাচ্ছে ওই সময় আমি অনেক বড় বড় ইলন মাস্ক, এই সেই বড় বড় মানুষজনের হচ্ছে পডকাস্ট দেখি। এখন তাদের যে কথাবার্তা আমার হচ্ছে মনে করো আমারে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি মোটিভেট করে। আমি দেখি তাদের চিন্তা ভাবনা কত উপরে, তারা কত উপরের জিনিসপত্র নিয়ে ভাবতেছে। এখন আমি যখন দেখি আমার আশেপাশের ফ্রেন্ডরা হচ্ছে জাস্ট খালি দেখা যাচ্ছে আড্ডা, এই সেই ঘোরাফেরা এইগুলা নিয়েই আছে, বা মানে আমি আসলে এইগুলাতে যে ডিমোটিভেট হয়ে যাব এদের এইগুলা দেখে, আমি এরকম কখনোই হইতাম না। কারণ আমি ওই দিক থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়ে গেছি, অনেক বেশি মোটিভেট হয়ে আসছি যে আমার কিছু করতে হবে, কিছু একটা করতে হবে। তো নাইস। এই দিকটা থেকে আমি মোটামুটি মানে ওরকম ডিমোটিভেটেড হই নাই, যে আমার আগাইতে হবে, যে যাই করুক আমার আমার মতো করে আগাইতে হবে। নাইস, নাইস। আমি যদিও হচ্ছে মানে তুমি জানো আমার ঘোরাঘুরি করতে অনেক ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, হ্যাঁ। আমরা মানে অনেক বেশি ঘোরাঘুরি করতাম। দেখা যাচ্ছে ডিপ্লোমা লাইফে সবচেয়ে বেশি ঘুরছি আমি। হুম। দেখা আমি তোমার একটা মজার একটা বিষয় বলি, তাহলে আইডিয়া করতে পারবো কেমন ঘুরছি। দেখা যাচ্ছে আমরা বাসায় গরম লাগতেছে, তো ফ্রেন্ডরা মনে করো 6-7 জন মিলে, তোমরা তো যাও মনে হয় মাঝে মাঝে চরের হাট, হ্যাঁ, চড়াই হাট যে সাঁতার ওইখানে কাটি আমরা, হ্যাঁ। নদীর পাড়ে, হ্যাঁ। তো ওইখানে আমরা গেছি রাত মনে হয় 11টার দিকে না 11:30টার দিকে আমরা গেছি, হাঁটতে হাঁটতে গেছি, ভালো কথা। এখন মনে করো আড্ডা টাড্ডা দিয়ে 12টার দিকে কি কথায় কথায় মনে হলো কি যে আহ, ঘুরতে যাওয়া উচিত আমাদের। তো ওই কার একটা কথার থেকে যেন মোটিভেট হয়ে বলি তাহলে আজকেই যাই, এখনই যাই। কোথায়? কোথায়? এরপরে ওই সময় ডিসিশন নিয়ে আমরা চলে গেলাম কুষ্টিয়ায়। মনে করো রাত 12টা না 12:30টার সময় ডিসিশন নিয়ে
ওই সময় ইনস্ট্যান্ট বাসায় এসে রাত ১টা ট্রেনে, রাত ১টায় মনে হয় একটা ট্রেন ছাড়ে আচ্ছা, কুষ্টিয়ার জন্য আচ্ছা। খুলনা থেকে। রাত ১টা ট্রেনে আমরা চলে গেছি কুষ্টিয়ায়। ১১টা বাজে প্ল্যানিং মানে নিয়ে। এই লেভেলের পাগলামো টাইপের ঘোরাঘুরিও করছি। মানে ১১টা বাজে প্ল্যানিং নিয়ে ১টা বাজে আপনারা ট্রেনে চলে গেছেন ১১টা কুষ্টিয়া। না, ১১টার সময় তো আমরা চড়াইরহাট গেছি ঘুরতে। তুই ওই সময়ও কোনো প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান হচ্ছে মনে করো ১২টার পরে যেয়ে হইছে। আচ্ছা, ৪০ এরপরে মিনিটের ওই সময় প্ল্যানে। প্ল্যান করে ওই সময় বাসায় এসে এরপরে ওই সময় চলে গেছি ইনস্ট্যান্ট একটা ট্রেনে কুষ্টিয়ায়। বাহ! নাইস। তো তো এইগুলোর জন্য তো আপনি সময় বের করতেন পড়াশোনার এইগুলোর পাশাপাশি। জন্য সময় বের করতাম। এই যে তোমাকে বলি যে আসলে আমাদের পড়াশোনা, আমাদের এই পড়াশোনাটা মনে করো যে তুমি যদি পড়ো, তুমি যদি মনে করো যে প্রতিদিন অল্প কিছু করে পড়ো, একটু কনসিস্টেন্সি নিয়ে যদি পড়ো, তাইলে আসলে পড়াশোনাটা দেখবা মানে অনেক ইজি হয়ে যাচ্ছে। এই যে একটা জিনিস আমাদের আমাদের আহ, ইয়া থেকে কিন্তু শুধু তুমি যে লিখতেছো এইটাই কিন্তু সব না। এরপরেও কিন্তু তুমি যে ভাইবা দিবা, এখন তোমাদের কি ভাইবা হয় হ্যাঁ, তোমরা? হ্যাঁ, ভাইবা। তোমরা তো ফার্স্ট সেমিস্টার হ্যাঁ, থেকেই ভাইবা হয় আমাদের। ইয়াতে আসছো, আমাদের থার্ড সেমিস্টারের পরে যে ছিল। তো একটা জিনিস মনে করো তুমি বুঝে পড়ছো, আমি শুধু এইটাই করতাম, এই একটা জিনিস আমি ফলো করতাম। এই একটা জিনিস যদি কেউ ফলো করতে পারে আমার মনে হয় যে সে আহ, পড়াশোনাও অনেক কম করা লাগবে, আবার ভবিষ্যতে তার এইটা অনেক কাজেও লাগবে। আমি যাই পড়তাম না কেন বুঝে পড়তাম, মানে না বুঝে আসলে আমার একটা সমস্যা আছে, আমি কোনো কিছু একটা না বুঝলে ওইটা মুখস্থ আমার হয় না। ঠিক আছে? তো খুব বুঝে বুঝে পড়ার চেষ্টা করতাম, আর বুঝে বুঝে পড়লে আমার দেখা যাচ্ছে আমি ভাইবা দিতে বসছি, ভাইবা দিতে বসলে দেখা যাচ্ছে ওই ভাইবা যে স্যার থাকতো, স্যার আমাদের হচ্ছে কখনোই কোয়েশ্চেন করে আটকাইতে পারতো না। মানে আচ্ছা। ইভেন এমন হইতো যে আমাদের সবুজ রানা স্যার আছে না, হ্যাঁ, এখন তো মনে হয় ডিপার্টমেন্টের হ্যাঁ, হেড। হ্যাঁ, 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 হ্যাঁ। তো যখন এক্সটার্নাল আসতো আমি ভাইবা দিতে বসলে সবুজ রানা স্যার পাশ থেকে করে বলে দিত কি যে স্যার এরে প্রশ্ন করতে করতে ঝাঁঝরা করে ফেলে দিবেন। আচ্ছা। ঠিক আছে? তো স্যাররা প্রশ্ন করতো, অনেক প্রশ্ন করতো, ভাই ভাই অ্যান্সার দিতাম, কারণ আমি জিনিসটা বুঝছি, আমি মুখস্থ করি নাই, আমি আমার মতো করে স্যাররে বুঝাইতে পারলে হচ্ছে। আমার ওই বইয়ের ভাষায় যে অ্যান্সার করা লাগবে এরকম না। এটা শুধু ভাইবা বোর্ডে এরকম না বিষয়টা, এটা ওই ইয়াতেও সেম, আমার পরীক্ষার খাতায়ও সেম। আমার যে বইতে একটা জিনিস লেখা আছে যেভাবে আমার হুবহু ওইভাবে লিখতে হবে এরকম কোনো কথা নাই। আমার ওইটারে দেখা যাচ্ছে আমি যদি বইতে যেভাবে লেখা আছে, আমি যদি ওইটা বুঝতেছি না, আমি তখন করতাম কি, গুগলে যে সার্চ দিতাম, ইউটিউবে দেখতাম। আমরা তো চ্যাট জিপিটি পাইছি একেবারে লাস্টের দিকে আমরা এসে। এখন তো চ্যাট একদম জিপিটি এই এখন তো দুনিয়ার ওগুলার আর বাহিরে। দরকারই নাই। এখন হচ্ছে মনে করো জাস্ট চ্যাট জিপিটির কাছে যে জিজ্ঞাসা করবা একটা জিনিস, ও তোমার সেইভাবে বুঝায় দেবে। হ্যাঁ, যদি মনে করো বুঝতেছো না, তো তুমি বলবা কি যে আমি হচ্ছে বাচ্চা, আমারে বাচ্চাদের যেভাবে হ্যাঁ। বুঝায় তুমি আমার উদাহরণ সেইভাবে দিয়ে। বুঝাও, ও সেইভাবে বুঝায় দিবে তোমারে। কোনো মানে এখন বোঝার ক্ষেত্রে কোনো বাধা নাই, তুমি চ্যাট জিপিটির কাছ থেকে যে কোনো কিছু বুঝতে পারবা। তো এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো জাস্ট একটা পড়া, তো ওইটা তুমি ওইভাবে সহজে ভুলবা না, দুই একবার রিভিশন দিলে ওইটা তুমি ভুলবা না। কিন্তু একটা মুখস্থ করা জিনিস তুমি বোঝো নাই কিন্তু মুখস্থ করছো, ওইটা তুমি 100% হয়তো বা ইনস্ট্যান্ট মনে আছে, দেখা যাচ্ছে যে 1 মাস পর 2 মাস পর 100% ভুলে যাবা, এটা গ্যারান্টি। নাইস। তো এই এই একটা জিনিসই মনে হয় আমার, যে আমি সবকিছু মেনটেন করতে পারছি শুধু এই একটা জিনিসের জন্য, আমি বুঝে পড়ছি। আমার এই জন্য খুব বেশি এক্সট্রা প্যারা নিতে হয় নাই পরীক্ষার সময়ও। মানে যতদূর মানে আমি দেখা যাচ্ছে আমি জিনিসগুলো বুঝছি, পরীক্ষার সময় একবার করে মোটামুটি একটু কয়েকবার খাতায় লিখলে হয়ে গেছে আর কি, নাইস, অতটা প্যারা হয় নাই। নাইস। আচ্ছা, এত পারফেকশনের ভিড়ে ধরেন আপনি ঘুরছেন, সবকিছু করছেন, পড়াশোনা এত পারফেকশনের ভিড়ে স্টুডেন্ট লাইফে কোনো কিছু নিয়ে কি আপনার মানে আফসোস হয় এখনো যে এটা একটু বেটার হইতো বা এটা একটু ভালো করা পসিবল ছিল বা এটা করি নাই হতে পারে, এরকম কোনো কিছু নিয়ে কি আফসোস হয়? আফসোস তো হয়। কি নিয়ে হয়? আফসোস এই যে তোমরা এত সুন্দর সুন্দর কাজ করতেছো, আমরা কি পারছি? এই যে তোমার মনে করো যে একটা ক্লাবের সাথে একটা যুক্ত হইতে পারছো, এই যে আমাদের মনে করো আমাদের সময় এই যে ক্লাব গুলা ছিল না, আমাদের সময় দেখা যাচ্ছে এটা করার সুযোগ ছিল না। তারপরে দেখা যাচ্ছে অনেক কিছু করতে যেও অনেক বাধার সম্মুখীন হয়েছি। এই যে জিনিসগুলো আসলে মনে হয় যে এগুলো না হইলে ভালো হইতো। যদি আমার আমার মানে পার্সোনাল কোনো যে আফসোস এগুলা আমার একটু কম আছে, আমি আসলে সবকিছু করছি যখন যা মন চায়, যা ইয়া লাগে তখন কিছু, কিন্তু মানে বাধা সবার দেয় নাই মনকে, ইয়া যেটা আর কি মন চাইছে যে হ্যাঁ এটা করে ফেলতে চায় তো এটা করে ফেলে। করতে হবে, আমি নাইস, করছি নাইস, নাইস। আসলে। আমি
অতটা ইয়া করি নাই যে আচ্ছা। তো বিভিন্ন সময় তো বিভিন্ন যেমন আপনি বলছেন স্কিল কম্পিটিশনের প্রজেক্টে ছিলেন বা এই সকল প্রজেক্টে ছিলেন। একটা ঝামেলা যেটা হয় বিশেষ করে বর্তমান স্টুডেন্টদের ক্ষেত্রে, ধরুন ফার্স্ট সেমেস্টার একজন বা তৃতীয় সেমেস্টার একজন যে হয়তো অনেক ভালো চিন্তা করে যে হয়তো ভাবে আমি প্রোগ্রামিং করবো বা আমি ক্যারিয়ার নিয়ে আগাবো, আমি ব্লক চেইন, আমি ওয়েব ডেভেলপমেন্ট, আমি হয়তো এআই নিয়ে আমি এগুলো নিয়ে কাজ করবো, এটা চিন্তা আছে অনেকের। কিন্তু ঝামেলা যেটা হয় সে তার মতো মাইন্ডসেটে মানুষ থেকে খুঁজে পায় না। সে দেখতেছে ভাই আমার আশেপাশে ফ্রেন্ডরা তো সবাই আছে এক ভিন্ন দুনিয়ায়, আমি এসে এক দুনিয়ায়। কেউ হয়তো আছে তার কারোর সাথে ভাল লাগছে কাউকে, কেউ হয়তো আছে তার নতুন কিছু কোথাও যাবে। সে এই দুনিয়ার যে নিজের দুনিয়ার মানুষজন আপনি পাইতেন না রিয়েল লাইফে আশেপাশে, সেই জিনিসটাকে আপনি কিভাবে ফিক্স করতেন যেটা আপনাকে মোটিভেশনে অনেক বেশি একটা ম্যাটার করে? আচ্ছা আচ্ছা, এইটা আসলে অনেক মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি যেগুলা করতে চাই আমার এরকমের একটা কমিউনিটি দরকার, যাদের সাথে আমি এই বিষয় নিয়ে দেখা যাচ্ছে আলোচনা করতে পারবো, তাদের সাথে এই বিষয়ে কথাবার্তা বলতে পারবো, কথাবার্তার ভিতর থেকে মানে আগানো যায়, নিজে অটোমোটিভেটেড হয়ে যাওয়া যায় যে আমার এটা করতে হবে, আগাইতে হবে। তো আমার সময় হয়েছিল, আমার সময় তো আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর কয়েকজন ছিল যারা প্রোগ্রামিং করতো, কিন্তু অতটা তাদের সাথে আমার ওরকম ভাবে ইয়া হইতো না। দেখা যাচ্ছে যে তাদের একটা ইয়া ছিল যে তারা তাদের মতো করে প্রোগ্রামিং করতো বা এই সেই, মানে হাতে গোনা কয়েকজন ছিল আমাদের, মানে মনে করো যে পুরো ক্লাসের ভিতরে মানে হাতে গোনা মাত্র কয়েকজন। তো আমার মূলত মানে বেশি তাদের সাথে সময় হয়তো বা দেওয়া হয়তো অল্প, মানে ক্লাসে গেছি বা মাঝে মাঝে যখন কথা বলতে বসছি তখন 1-2 ঘন্টা চলে গেছে, এরকম হয়েছে। কিন্তু আহ, আমার মূল যে ইয়াটা পাইছি, যে কমিউনিটিটা পাইছি, সেটা হচ্ছে আমার একটা ছিল অনলাইন কমিউনিটি, আর হচ্ছে আরেকটা ছিল আমার ওই ভাইয়ের অফিস। তো ভাইয়ের অফিসে মনে করো অনেক এমপ্লয়ি, তাদের সাথে যে এই সেই কথাবার্তা, আমার হচ্ছে কথা বলতে ভালো লাগতো, তাদের কাছ থেকে জানতে ভালো লাগে আমার মূলত, তাদের কাছ থেকে অনেক বিষয়ে জানতাম, অনেক কথা বলতাম। ওই যে সাপোর্টটা, ওই যে ইয়াটা, ওইটা আমি ওইখান থেকে পাইছি। কিন্তু এই যে এখনকার যুগে, এখন মনে করো যে এখনের খুলনা পলিটেকনিকে যারা আছে, যারা ফার্স্ট সেমিস্টার অন্যান্য যারা আছে, তাদের জন্য তো অনেক সুযোগ। তার জন্য তো একটা তারা কমিউনিটি এই তৈরি যে হচ্ছে। একটা প্রোগ্রামিং একটা ক্লাব পাইছে, এইখানে তো সবাই সেম মাইন্ডে, সবাই প্রোগ্রামিং শিখতে চায়, সবার গোল একই। তো তোমাদের জন্য আসলে অনেক বড় সুযোগ এই প্রোগ্রামিং ক্লাব, কোড কেপিআই, যদি এটাকে যদি খুব ইনশাল্লাহ সুন্দরভাবে কাজে ইনশাল্লাহ। লাগাইতে পারো, তাইলে আসলে অনেক বড় কিছু সম্ভব কোড কেপিআই থেকে। আচ্ছা, কারোর প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনারা মেসেজে লিখতে পারেন অথবা আপনার হ্যান্ড রেজ করতে পারেন, কারো কি কোশ্চেন টোশ্চেন থাকলে করতে পারেন। অথবা যদি থাকে যে যে ভাই আমার এটা জানার অনেক ইচ্ছা, সো এইটাও। আচ্ছা ভাই, ভাই হ্যাঁ হ্যাঁ, বর্তমানে তো বলতে পারো। আচ্ছা হ্যাঁ আপনার আচ্ছা অটোমেশন যদি একটু বলতেন, আপনার অটোমেশন শেখার জার্নিটা বা আপনি কিভাবে জিনিসগুলো শিখছিলেন যদি একটু আইডিয়া দেন কাইন্ড অফ। অটোমেশন সম্পর্কে আসলে আমি খুব একটা বেশি কিছু জানতাম না। এটা ওই যে যে ভাইয়াটার কথা বললাম, সে হচ্ছে, তার সাথে আমার পরিচয় অনলাইনে। আচ্ছা, সে হচ্ছে হয়তোবা কোন একটা একজন দেশ জানি বলছেন, পাইথন, জার্মান নাকি কোন দেশে তিনি কাজ করতেন নাকি জানি। জার্মানিতে তার ওয়াইফ থাকে, তার ওইখানে মোটামুটি ক্লায়েন্ট অনেক আছে, আচ্ছা সে আচ্ছা। তার মানে ওইখান থেকে আর কি, জার্মান বেসড আর কি একটা তার কোম্পানি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো আহ, সে কোনোভাবে ওই সময় তার এত বড় ইয়া ছিল না, এখন সে মোটামুটি অনেক ইয়া হয়েছে, তার কোম্পানিও অনেক বড় হয়েছে। তো ওই সময় একটু ছোট ছিল। তো সে ইয়াতে মানে তার ফেসবুকে মানে কোন একটা গ্রুপে বা কোথাও হচ্ছে সে মনে হয় একটা ওই যে পাইথন পারে এমন কাউরে খুঁজতেছিল। মানে বেসিক পাইথন তো পারে বা কিছুটা পাইথন পারে আর কি। হ্যাঁ, এরকম আর কি কোন একটা টেক্সট ছিল যে পাইথন পারে, আমি মোটামুটি তারে নক দিছিলাম। নক দিলে এরপরে তার সাথে আস্তে আস্তে কথা টথা বলতে বলতে সেও আমার সাথে কথাবার্তা বললো, কেমন কি পারি বা কেমন কি করি এগুলো আর কি দেখলো। তারপরে তার কয়েকটা খুব মানে মোটামুটি ভালো লেভেলের প্রবলেম আমি হচ্ছে মোটামুটি সলভ করে দিলাম। নাইস। এরপরে তার সাথে খুব একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল। এরপরে ওইখান থেকে সে আমারে হচ্ছে ইয়া করলো যে এই অটোমেশন, যে অটোমেশন সামনে, অটোমেশনের অনেক ডিমান্ড হবে। এখন এআই অটোমেশনের দিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে মানে এআই বেসড অটোমেশন এর দিকে সামনে আগায় যাচ্ছে। কিন্তু ওই সময় আমার আসলে অটোমেশনটাও খুব ভালো লেগে গেল, ঠিক আছে, যে দেখা যাচ্ছে আমার একটা রোবটের মতন, এটা একটা মনে করো একটা রোবট, বট বলে। তো তুমি একটা জিনিস করতেছো না, তোমার ও এখানে যে মনে করো যে একটা, সাপোজ ছোট একটা যদি উদাহরণ দিই, যে মনে করো ফেসবুকে বা ইয়াতে যে ইউটিউবে যে বা কোনো জায়গায় যে তুমি মনে করো যে ওইখানে যে
তুমি কোনো কাজ করতেছো না, রোবটে তোমার সব কাজ করে দিচ্ছে। সাপোজ তোমার দরকার কি, যারা লাইক দিছে, মনে করো একটা পোস্টে যারা লাইক দিছে তাদের সবার নামগুলো তোমার দরকার, প্রোফাইল আইডি গুলো দরকার। মনে করো 50,000 মানুষ একটা পোস্টে লাইক দিছে, এখন তোমার সবার নামগুলো দরকার একটা এক্সেল ফাইলে, আর সবার প্রোফাইল আইডি লিংক গুলো তোমার দরকার। যে আমি এখন তাদেরকে তুমি যদি বিজনেসে একটা একটা লিড করে, পাঠাবো, আমি তাদেরকে বিজনেস প্রপোজাল পাঠাবো আমার প্রজেক্ট, আমার কাজের বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু করতে পারবা। হ্যাঁ। তাদের মেসেজ পাঠাইতে পারবা এই সেই। এখন তুমি যদি ওই একটা একটা করে মনে করো নাম কপি করো, তারপর হচ্ছে লিঙ্কটা নাও, লিঙ্কটা নিয়ে তারপরে ইয়াতে এক্সেল ফাইলে রাখো, এরপরে আবার মেসেজ পাঠানোর সময় যদি একটা 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 করে মেসেজ পাঠানো লাগে, এটা অনেক হ্যাসেল না? তো আমি অবশ্যই। দেখলাম যে আসলে অটোমেশন দিয়ে আমি খুব সুন্দরভাবে মনে করো যে ওই একটা পোস্টে যত মানুষ রিয়াক্ট দিছে সবার নাম, প্রোফাইল আইডি, দরকার হলে ওই প্রোফাইলের ভিতর ঢুকে তার অ্যাবাউট ইনফরমেশন, তারপরে তার হচ্ছে কি ভাল লাগে কি করে সবকিছু সব। নিয়ে নিতে পারবো। এরপরে হচ্ছে আমার দরকার হচ্ছে তারে মেসেজ পাঠাবো, আমার একটা রোবট একটা বানাইলাম, ও হচ্ছে মনে করো সবাইকে সবাইরে যে মেসেজ পাঠাইলো, সবাইকে মেসেজ পাঠাইলো। এই যে জিনিসটা, এই জিনিসটা আসলে মজার না বলো? মনে করো এটা তোমার অনেক কাজে তুমি এগুলো ইউজ করতে পারবা। তো এটা জাস্ট একটা ফেসবুক দিয়ে উদাহরণ দিলাম, এটা আসলে কিন্তু আমাদের মানে ফেসবুক আইনের, ফেসবুকের যে একটা নীতিমালা আছে, ফেসবুক চায় না যে কেউ এসে আমাদের এরকম ইয়া করে নিয়ে যাক অটোমেট ডাটা, করে দিবে। এটা চায় না। তো এই জন্য আর কি ফেসবুক নীতিমালা এটা নিষিদ্ধ, কিন্তু ফেসবুক এপিআই প্রোভাইড করে যে তোমার এই ইয়াগুলো নেওয়ার জন্য শর্ত দিয়ে তারা কিছু কিছু এপিআই প্রোভাইড করে, ওইগুলা দিয়ে নিতে পারবা। এগুলা মেইনলি হচ্ছে অটোমেশনটা ইউজ করা হয় টেস্টিং এর জন্য, অনেক বড় বড় ওয়েবসাইট এগুলো হচ্ছে ইউজ হয়। তো ওইখান থেকে আর কি এটা আমার ভাল লেগে গেল, এরপরে আমি মনে করো অটোমেশন নিয়ে আগাইলাম, ওইটা নিয়েও মোটামুটি অনেক দূর আগাইলাম, কাজ টাজ করলাম এই সেই। সেটা কি তখন আপনি ডিপ্লোমা শুরু করছেন তখনও ওই অটোমেশন নিয়েছিলেন আপনি? আপনাকে অটোমেশনটা, 4 হ্যাঁ বছর প্রায় আপনি অটোমেশনটা মূলত মেবি আমি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে থাকতে থেকে হচ্ছে ওই সময় থেকে আপনি করি। 4 বছরের মূলত আপনি যতদিন প্রোগ্রামিং করছেন আপনি মূলত অটোমেশন ফোকাসই সবসময় চেষ্টা করছেন আগাইতে। মানে অটোমেশনই হ্যাঁ, আপনার মেইন গোল আমার ছিল। আমার হচ্ছে আমি একটু ফোকাসড ওয়েতে যে প্রোগ্রামিং, যে আমি প্রোগ্রামার হব। এখন প্রোগ্রামার হইতে হইলে প্রোগ্রামার তুমি অনেক কিছু কিছু হইতে তো পারো, করব, ওয়েব মানে ডেভেলপার এমন তো হইতে না পারো, খালি স্বাধীন, কিছু তো করব। অনেক কিছু হইতে পারো। এখনো দেখা যাচ্ছে যারা মানে প্রথমে প্রোগ্রামিং শেখা শুরু করে, তার মূল গোলটা থাকে হচ্ছে আমি প্রোগ্রামার হব, কিন্তু তার লক্ষ্যটা কিন্তু স্পেসিফিক হয় না যে আমি আসলে ওয়েব ডেভেলপার হব, নাকি সফটওয়্যার ডেভেলপার হব, নাকি এআই নিয়ে কাজ করব, নাকি ডাটা সায়েন্স নিয়ে কাজ করব, মেশিন লার্নিং নিয়ে কাজ করব, ব্লক চেইন নিয়ে কাজ করব, কোনটা করব। আসলে প্রোগ্রামিং এর কিন্তু অনেকগুলা মানে অপশন আছে, অনেক কিছু আছে, যে অনেক কিছু করার সুযোগ আছে। তো আমি হচ্ছে একটু স্পেসিফিক ভাবে প্রোগ্রামার তো হবই, প্রোগ্রামার তো সবাই, যারা অটোমেশন নিয়ে কাজ করে, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, সবাই তো প্রোগ্রামার। এখন একটু স্পেসিফিক ভাবে আগাচ্ছি আর কি। নাইস। আচ্ছা, একজন প্রশ্ন হচ্ছে অটোমেশনের জন্য কোন ল্যাঙ্গুয়েজটা? তো আপনি তো বলছেন অলরেডি যে পাইথন সবথেকে বেশি ইউজ করতেন। আর কোনো ল্যাঙ্গুয়েজ পাইথন। যদি বলতেন, মানে আপনি ইউজ করছেন বা দরকার হয়েছে কখনো পাইথন আচ্ছা, বাদে? আমার কাছে মনে হয়েছে যে পাইথনের পরে যদি আরেকটা জিনিস কারো শেখা দরকার, মানে উচিত হয় আর কি, সেটা হবে হচ্ছে আমার আহ, মানে এই যে ব্যাকএন্ডের জন্য আর কি, ব্যাকএন্ডের জন্য জাভাটা আমার আমার দরকার হয়েছে আসলে। মানে দরকার হয়েছে হয়তো বা এই জন্যই আমার মনে হচ্ছে যে এটা শেখা দরকার, এটা হইতে পারে। এখন এটা ডিপেন্ড করে যে তুমি আসলে কোন কাজটা করতেছো, একটা কাজের জন্য এক একটা জিনিস ভালো। তো অটোমেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট বা এইটাই এগুলা নিয়ে আগাইতে যদি চাও, তাহলে পাইথন আছে, জাভা আছে, এগুলা আসলে শেখা দরকার। কোটলিন আছে, কোটলিনটাও ইদানিং অনেক ভালো করতেছে। তো এটাই। নাইস। আবার ওয়েব ডেভেলপমেন্টের যদি কেউ আগাইতে চায়, এখন তো নোট জেএস টেস্ট অনেক কিছু মনে করো যে ইয়াতে আসছে, এখন এগুলা নিয়ে নাইস। শিখতে হবে নাইস। ওয়েব ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, তো আপনি যখন আপনার লাইফে ছিলেন অর্থাৎ ডিপ্লোমা লাইফে, আচ্ছা আচ্ছা আমি একটু প্রশ্নটা করতেছি একটু পর। সেটা হচ্ছে আপনি যখন আপনার ডিপ্লোমা লাইফে ছিলেন তো বিভিন্ন সময় এমন হয়েছে যে আপনি অনেক সিনিয়র মানুষের সাথে দেখা করছেন, যেমন আপনার ফেসবুকের থেকে দেখা যায় যে আপনি আনিসুল ইসলামের সাথে দেখা করছেন, আপনি আয়মান সাদিকের সাথে দেখা করছেন, আর অনেক মানুষের সাথে অনেক প্রোগ্রামে আপনি দেখা করছেন এবং চেষ্টা করছেন নেটওয়ার্ক বা কমিউনিটি রাখতে। তো যখন আপনি কোনো সিনিয়র ব্যক্তিদের সাথে দেখা করতেন, ধরুন আমি এখন ফার্স্ট সেমিস্টার, আমি আপনার সাথে দেখা করলাম, আপনি আমার সিনিয়র, বা আমাদের কয়েকদিন আগে বিপন দাদা আসছিল আমাদের সিনিয়র হিসেবে, তিনি আসছিলেন, তিনি হয়তো কখনো কলেজেও আসতে পারেন। তো যখন এই টাইপের মানুষের সাথে আমরা দেখা করব,
তখন আসলে আপনি কোনভাবে অ্যাপ্রোচ করতেন, মানে আপনি কোনভাবে ইমপ্রেস করার চেষ্টা করতেন, বা আপনি কি চেষ্টা করতেন যে আসলে কিভাবে জিনিসটা দেখতে, যে আমি একজন সিনিয়রের সাথে দেখা করতেছি বা ওর সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, এখন এটা হচ্ছে দেখা যাচ্ছে, সাপোজ আনিসুল ইসলাম, আনিসুল ইসলাম কিন্তু আমাদের প্রোগ্রামিং এর জন্য, তার কাছ থেকে আমার প্রোগ্রামিং রিলেটেড আমি যদি তার কাছ থেকে কিছু, মনে করো যে সে আমাকে এই বিষয়ে খুব ভালো একটা গাইডলাইন দিতে পারবে। আয়মান সাদিক, সে কিন্তু প্রোগ্রামিং এ আমার কিছু দিতে পারবে না। সে হচ্ছে হয়তোবা আমার রিয়েল লাইফে হয়তোবা কোনো বিভিন্ন একটা জিনিস হ্যাক্স নিয়ে, বিভিন্ন সাইকোলজিক্যালি আমাকে ট্রিক নিয়ে আপনাকে ইয়া হেল্প করতে করতে পারবে। পারবে। তো আমি দেখা যাচ্ছে যার সাথে আমি দেখা করছি তার সাথে যদি আমার সুযোগ হয় 2 মিনিট কথা বলার, তাইলে আমি চেষ্টা করছি যে তাকে যদি আমি খুব ভালোভাবে চিনি, তার ভিডিও টিডিও দেখছি, বা তাকে হচ্ছে দেখা যাচ্ছে তার সাথে তার ইয়াগুলো আমি জানি যে সে কোনটা স্কিল্ড, কোথায় স্কিল্ড। তো এটা আমি যখন জানি, তখন আমি তারকে ওই সম্পর্কে কোনো একটা, দেখা যাচ্ছে আমার একটা সমস্যা বা আমার হচ্ছে মানে আমি তাকে হচ্ছে যদি 2 মিনিট সময় পাই, তারে আমি কোনো একটা আইডিয়া শেয়ার করার চেষ্টা করি যে ভাই আমি এটা আর কি করার চেষ্টা করতেছি, বা এটা এটা আপনার মতামত মতামতটা কি, কি? যদি সে ফ্রি থাকে। আসলে এটা বড় বড় মানুষদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে দেখা হইছে, তখনই আমি তার সাথে যদি মানে কিছু একটা মানে ইয়া করে শেয়ার করতে যাই, ওই সময়টা আসলে থাকে না। ওই সময় আর উচিত না তাদের সাথে, ওই সময়ে উচিত না। দেখা যাচ্ছে আনিসুল ইসলাম, তার সাথে আমার দেখা যাচ্ছে খালি কথা হয়েছে, কিন্তু তার সাথে কাছ থেকে আমি শিখছি কোথা থেকে, সে কিন্তু আসছেই আমাদের শেখানোর উদ্দেশ্যে। সে সবার উদ্দেশ্যে একটা সেমিনার নিচ্ছে, ডুয়েটে সবার উদ্দেশ্যে সে কথা বলছে, অনেক গাইডলাইন দিচ্ছে। ওইখান থেকে কিন্তু আমার কোশ্চেন যা ছিল তাকে করার মতো, সে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়েছে অলরেডি। কোশ্চেন করার আগে উত্তর দিয়ে দিছে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে, আপনি যেভাবে অটোমেশন মানে ভাবছেন যে আমি অটোমেশনের জন্য আমার ভাল লাগছে, ঠিক আছে, ওকে। তো যে ধরুন নতুন প্রোগ্রামিং করতেছে, সে এখনো ভাবে নাই যে আমি আসলে কি করব, এরকম একটা ব্যক্তি আসলে কিভাবে নিজের জন্য এরকম একটা সেক্টর চুজ করবে, যে আমি ওয়েব অ্যাপ অটোমেশন এআই মেশিন লার্নিং দেয়ার লট, মানে প্রোগ্রামিং সেক্টরে যে সেক্টরের অভাব নেই, মানে এর থেকে বেশি না ডাইভার্সিফাই কোনো সেক্টরে আছে। তো সে আসলে মানে চুজ করবে কিভাবে, মানে এমনও হইতে পারে, এক্সাম্পল ধরুন কেউ ওয়েব নিয়ে কাজ করছে, ওয়েব নিয়ে সে সেটেল হয়ে গেছে, দুদিন পর সে অ্যাপ দেখলো, অ্যাপ দেখে মনে হলো ভাই এটা তো আমার আগে ট্রাই করা উচিত ছিল, ওয়েব তো আসলে না, আমার তো অ্যাপ নিয়ে তাহলে কাজ হবে। তো এই যে একটা ঝামেলা যে ভাই আমি এইটা না ওইটা, এই ডোটা না যেটার ভিতরে স্টুডেন্টদের সব থেকে বেশি সময় যায়, আপনি যেভাবে হুম, নিজের হুম। জন্য একটা গোল সেট করছেন যে ইয়া আমি অটোমেশনের জন্য যাব, যদি একজন চায় যে হ্যাঁ আমি চাচ্ছি এইরকম নিজের চুজ করতে, তো সে কিভাবে চুজ করতে পারে আপনার মতে? আচ্ছা, আমার মনে হয় এটার জন্য হচ্ছে কয়েকটা বিষয় আর কি লক্ষ্য রেখেই হচ্ছে মানে আমাদের এই ইয়াটা চুজ করা উচিত। যে আমি একটা জিনিস শিখবো, এটা ভবিষ্যতে আমার এটা কতটুকু এটা মানে পপুলার হবে, বা এটা মানে ভবিষ্যতে আমার এটা কতটা গুরুত্বপূর্ণ হবে, আমি এটা নিয়ে কতদূর আগাইতে পারবো। দেখা যাচ্ছে এখন আহ, অনেক কিছুই, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমি ছোট করতেছি না, কারণ কিন্তু তুমি দেখো, মনে করো যারা পিএইচপি শিখছে, পিএইচপি তে যারা এখন এসে যদি কেউ পিএইচপি শেখা শুরু করে, তোমার কি মনে হয় আগামী কয়েক বছর পর এর ডিমান্ডটা আসলে কোথায়, মানে যদি পুরোনো পিএইচপি নিজেকে পুরোনো আপডেট না পুরোনো করে, ওয়েবসাইট গুলো তো আস্তে আস্তে নতুন টেকনোলজির দিকে চলে যাচ্ছে, তখন তো আসলে পিএইচপি নতুন মার্কেটে টেকনোলজির চলে দিকে যাচ্ছে। চলে যাচ্ছে, মার্কেটটা চলে যাচ্ছে। এখন এই যে বিষয়টা, এই বিষয়টার দিকে খেয়াল রাখা উচিত, যে আমি একটা জিনিস আসলে অপরচুনিটি, যে সামনে কোনটা ডিমান্ডেবল হবে, অনেক বেশি ডিমান্ড হবে, তো এই বিষয়টার দিকে একটু ফোকাস রাখা উচিত। আর ফোকাস রেখেই হচ্ছে আমার রিসার্চ করা উচিত। আমার এখন এখন রিসার্চ করতে অনেক অনেক কিছু জানা লাগে এরকম না বিষয়টা। এই যে তুমি এআই আছে, চ্যাট জিপিটি আছে, খুব সুন্দর করে যদি মানে তুমি মানে অনেক বড় বড় রিসার্চ করতে পারবা চ্যাট জিপিটি থেকে। তো এরপরে হচ্ছে ইউটিউব, একটা জিনিস তোমার তুমি চুজ করো কয়েকটা জিনিস, যে আমি এইটা হইতে চাই, আমি এইটা হইতে চাই, আমি এইটা হইতে চাই, 5টা বিষয় তুমি চুজ করো। 5টা বিষয় চুজ করে এবার হচ্ছে তুমি ইয়া করো যে আমি এই 5টার ভিতর থেকে আমি কোনটা চুজ করলাম। ওই 5টার ভিতরে তুমি এআই কে জিজ্ঞাসা করো, ইউটিউবে যে সার্চ দাও, তুমি গুগলে প্র্যাকটিক্যালি দেখো, ট্রাইও করে দেখা সব যেতে জায়গায় পারে, দেখে এক মাস ট্রাইও হ্যাঁ করে দেখা যেতে পারে আসলে কোনটা কেমন লাগে। সম্ভাবনাময় একটা স্কিল, যেটা সামনে আমার কাজে লাগবে, আবার তোমার ভালো তো লাগতে হবে, যে একটা জিনিস তোমার ভালো লাগে না কিন্তু সম্ভাবনাময়, ওইটা দিয়ে লাভ আছে, ওইটা তো তুমি করবা না। এটা মানে একটা আপেক্ষিক বিষয়, আমার যে এটা ভালো লাগছে এই জন্য আরেকজনের আরেকটা ওইটাই ভালো লাগবে,
এরকম কোনো বিষয় নাই। এখন এইভাবে তোমরা হচ্ছে স্কিল কোনটা নিয়ে আগাবা, কি করবা, এটা চুজ করতে পারো। হ্যাঁ, নাইস। আচ্ছা, আমাদের আরেকজন ভাই প্রশ্ন করছে আপনাকে যে ভাই আমি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং এগুলো একসাথে শেখা বা প্র্যাকটিস করার চেষ্টা করি। মাঝে মাঝে আবার কোনটাই হয় না। এখন আবার সবগুলো একসাথে চালিয়ে যাওয়া উচিত কিনা এই বিষয়ে আসলে আপনি কিভাবে দেখতেন? আপনি তো অনেক কিছু নিয়ে কাজ করছেন। সো এরকম ঝামেলা তো হইছে যে ভাই সবকিছুই তো আমার কাছে আসে। এখন কি করতেন তখন এই হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রে? আসলে আসলে হয়েছে কি, আমরা প্রোগ্রামার বা আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, তাই তো? তো আমাদের আসলে প্রোগ্রামিংটা তো আমাদের মেইন মেইন ফোকাস, যে আমরা এইটা হব। কিন্তু আমাদের যে গ্রাফিক্স ডিজাইন লাগবে না, বিষয়টা একেবারেই লাগবে না, এরকম কোনো ইয়া নাই। আমাদের গ্রাফিক্স ডিজাইনের বেসিক জানতে হবে, আমাদের অন্য অন্য যেগুলা আছে ওগুলার বেসিক জানা লাগবে। না হলে মানে একজন মানে পূর্ণাঙ্গ একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার তো হইতে পারবো না। আমাদের এখন আমাদের তো যদি সবাই প্রোগ্রামার বানাইতে চাইতো, আমাদের ইয়া আর কি, তো আমাদের সব বই থাকতো প্রোগ্রামিং খালি রিলেটেড। প্রোগ্রামিংই জানি। কিন্তু আমাদের একটা কিন্তু বিজনেস মিক্সড কমিউনিকেশন করে, বিভিন্ন আমাদের বই কিন্তু থাকতো না। বেসিক, হ্যাঁ, বেসিক নলেজ গুলো আমাদের দেওয়ার জন্য আমরা যাতে মোটামুটি একজন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের প্রোগ্রামিং করতে গেলেও শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই জানা লাগে এরকম না বিষয়টা, আদার্স আনুষঙ্গিক অনেক কিছুই জানা লাগে। গ্রাফিক্স ডিজাইনও লাগে, অনেক সময় প্রোগ্রামিং এর ইয়া করার জন্য লাগে। দেখা যাচ্ছে তুমি একটা ব্যানার বানাবা, একটা ব্যানার তোমার দরকার, একটা প্রোগ্রামিং এর সেমিনারে যে তোমরা একটা ব্যানার বানাইছো, এই যে এখানে গ্রাফিক্স ডিজাইনার লাগে নাই, গ্রাফিক্স ডিজাইনার লাগছে। তো এটা আসলে তো দরকার, গ্রাফিক ডিজাইনও তুমি শিখবা, কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। আমার লক্ষ্য, আমি যদি তুমি প্রোগ্রামার হইতে চাও, তাহলে তোমার যে আমার লক্ষ্য হচ্ছে এটা, আমি এই দিকেই আগাবো, কিন্তু এই আদার্স যে জিনিসগুলো আমার শেখা লাগবে এগুলা আমি শিখবো। ফান পারপোসে এটুকুই। পারপোসে আমরা কি ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ। থাকলে ইনশাল্লাহ আপনারা করতে পারেন। আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করতেছি। এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনি তো ডিপ্লোমা শেষ করছেন, যদিও বা এটা অনেকের জন্য দরকার না, কিন্তু আমি মনে করি একটু জেনে রাখা দরকার। আপনি ডিপ্লোমা শেষ করছেন, ডিপ্লোমা শেষ করার পরে আসলে জীবনটাকে আপনি কিভাবে দেখেন? মানে ডিপ্লোমা শেষ করার পর মানে অনেকে তো ডিপ্লোমার পরে আর চিন্তা করতে পারে না যে আমি আর এরপরটা কি, মানে যেটা হয় কি মানে এরপর মনে হয় দুনিয়া শেষ, মানে এরপরে দুনিয়ার পরের পার্টটা কি। তো আপনি যেহেতু অলরেডি সেই পার্টটা শেষ করেন, ডিপ্লোমাটা শেষ করে নতুন একটা ইয়ে নিয়ে আগাচ্ছেন, তো এই ডিপ্লোমার পরের পার্টটাকে আপনি কিভাবে দেখতেছেন? অনেকে ডুয়েট নিয়ে অনেকে প্রিপারেশন ইচ্ছা থাকে, অনেকে ইচ্ছা থাকে যে আমি বাইরে যাব, বা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, বা এই মেন্টালিটিটা ডিপ্লোমা লাইফে কিভাবে গ্রোন আপ করা উচিত? আচ্ছা, এইটা হচ্ছে আহ, একটা আপেক্ষিক বিষয় আমার মনে হয়। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে ইয়া করে। দেখা যাচ্ছে একজনের সামনে সুযোগ আছে, তার দেখা যাচ্ছে আহ, সে স্কিল বা সে মোটামুটি কাজ টাজ করতে পারে, বা সে দেখা যাচ্ছে চাইলেই একটা চাকরি করতে পারবে, বা সে ডুয়েট অ্যাডমিশনে যেতে পারবে। অনেকগুলা সুযোগ দেখা যাচ্ছে মানে ক্রিয়েট হয়। তো আমার মনে হয়েছে, আমি আমি হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের জন্য, আসলে ডুয়েট অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য আমি আসি নাই। আমার আসলে পড়াশোনা করতে একেবারেই ভালো লাগে না, মানে মনে করো যে যে বিষয়গুলো আমি কাজে লাগাইতে পারবো না। সাপোজ কেমিস্ট্রি, কেমিস্ট্রি আমি প্রোগ্রামার হব, আমার কোন কাজে লাগবে? আমার আসলে মানে এই যে জিনিসগুলা, যেগুলা আমার লক্ষ্য, আমি যেখানে যাইতে চাই, আমার ক্যারিয়ার যেখানে, এগুলা যেটা কাজে লাগবে না, আমি আসলে ওইটার দিকে ফোকাসই দিতে পারি না। তো ডুয়েট অ্যাডমিশনে এরকম অনেক বিষয় আছে যেটা হচ্ছে কোনো দরকার মানে নেই। আমার লাগবে না, কিন্তু আমার পড়া লাগতেছে, কিছু করার নাই। তো এই জিনিসগুলো আমি পারি না, অনেকেই পারে কিন্তু আমি পারি না। তো আমার হচ্ছে বাসা থেকে বলছে কি যে অ্যাডমিশনে আসার জন্য। আবার আমিও একটু ইচ্ছা করছি যে আমি মানে অনেক ফোকাস ছিলাম না, যে দেখা স্যাররাও যাচ্ছে তো সবাই চাচ্ছে যে সাত আপনি আট, অ্যাডমিশনে যান। স্যাররাও তো সবাই চাচ্ছে। অনেক সবাই চাচ্ছে, ইভেন আমাদের সিআই ম্যাডাম, আমার সুস্মিতা ম্যাম, তারপরে সবাই আর কি চাচ্ছে যে আমি অ্যাডমিশনে যাই। তো আমি অ্যাডমিশনে আসছি, অ্যাডমিশনে হচ্ছে আসছি বলতে কি, গাজীপুরে থাকি 5 দিন বা 3 দিন, অন্য জায়গায় থাকি 4 দিন, এরকম আর কি ভাবে চলতেছে পড়াশোনা। মোটামুটি মানে আমি চেষ্টা করতেছি যেগুলো আমার সামনে কাজে লাগবে ওইগুলা যাতে এইখানে বসে আমি মোটামুটি মানে স্কিলড হয়ে যাই, বা মানে ওইগুলা আর কি আয়ত্তে নিয়ে এসে তারপরে হচ্ছে আমি সামনে আগাইতে যাই। দেখা যাচ্ছে যে
আমাদের আমি এআই নিয়ে কাজ করতে চাই, ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, এজন্য আমার জ্যামিতির স্থানাঙ্ক জ্যামিতিটা আমার খুব ভালো পারা লাগবে, আমি এই জন্য ওইটা নিয়ে আগাচ্ছি, ওইটা ভালো করে শিখতেছি। ম্যাথের ক্ষেত্রে আমার ক্যালকুলাস লাগবে, আমি যদি এআই নিয়ে এআই অ্যালগরিদম রিসার্চের বা দিকে যাই, বড় কিছু করতে চান। ক্যালকুলাসটা লাগবে আমার ওইটার জন্য, আমি ওইটা শিখতেছি। ম্যাথের অনেক কনসেপ্ট যেগুলো হচ্ছে পারমিউটেশন, কম্বিনেশন, এগুলো আমাদের লাগে প্রোগ্রামিং করার জন্য হোক বা আমার এআই নিয়ে অনেক কাজবাজ করার জন্য হোক, এগুলো লাগে। ডিসক্রিট ম্যাথামেটিক্স এগুলো আমার লাগে। প্রবাবিলিটিটা আমাদের এই ডুয়েটের অ্যাডমিশনে আছে। তো এইটা আমি শিখতেছি, যেটা যেটা আমার মনে করো যে আমার ক্যারিয়ারের জন্য লাগবে। আমার ডুয়েটের আসলে মানে খুব একটা দরকার নাই আমার ক্যারিয়ারের জন্য যে জিনিসগুলো আমার লাগবে এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে শিখতেছি। তো আমার মনে হয় যে আসলে ডিপ্লোমায় থাকতে ওইভাবে মানে সবকিছু পড়া হয় না, সবকিছু আসলে ডিপ্লোমায় আমাদের সময় তো আরো হচ্ছে সমস্যা ছিল। আপনি তো 4 হচ্ছে মাসের 16 সেমিস্টার আপনি তো দিছিল, 16 প্রবিধানে ছিলেন। 16 প্রবিধানে 4 মাসে সেমিস্টার করে দিছিল করোনার ওই গ্যাপটা কাটায় ওঠার জন্য। তো 4 মাসে সেমিস্টার দিয়ে আমরা অনেক কিছুই পড়তে পারি নাই। তো এই যে ল্যাকিংস গুলা ছিল, এইটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনে এসে মোটামুটি মনে করো যে ল্যাকিংস গুলা কাটায় উঠছি। তো এই জিনিসটা আমার মনে হয় যে ডুয়েটে চান্স পাও বা না পাও, অ্যাডমিশনে আসা একবার হইলেও আসা মনে হয় উচিত, আমার কাছে মনে হয়েছে আর কি। এখন এক একজনের মানে ওই লাইফটা দেখা উচিত। যেমন আমিও মাঝে মধ্যে সবাইকে বলি হ্যাঁ যে হ্যাঁ মানে ফ্যামিলি যেমন ব্যাকগ্রাউন্ডই হোক, লাইফে ম্যাসে একবার থাকা উচিত, ম্যাস লাইফ দেখা থাকা উচিত। উচিত, হ্যাঁ না হলে অবশ্যই। আসলে হয় না। তো এরকম আর কি কিছু লাইফ থাকে যেগুলো আমরা মানে যদি দরকার নাও হয়, আমরা যদি ওটা ট্রাই না করি আসলে অনেকগুলো এক্সপিরিয়েন্স মিস করবো। যেমন ভাই বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, অনেক শেষে কাজকর্ম করছেন, যেগুলো হয়তো অনেক কিছুই বাসায় থাকলে হয়তো পসিবল হইতো না। মানে বাবা বলতো কই পসিবল যাচ্ছ, হইতো না, হ্যাঁ তো ওই জিনিসগুলো আসলে মানে লাইফ অনেক কিছু আগে এক্সপ্লোর করা উচিত। এজন্য অনেক কিছু না দেখলে হয় না। আচ্ছা, হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের এই যে ইয়া থেকে আমি যে এই অ্যাডমিশনে আসছি, আমি মনে করো এমন মানুষজনের সাথে মানে মিশতেছি, আমি হচ্ছে আহ, যাদের সাথে থাকি আর কি, আমাদের মোটামুটি আমাদের ম্যাচে 60 জন বা 65 জন সবাই সিএসসি স্টুডেন্ট। আচ্ছা মনে আপনাদের করো তাদের সাথে আমি একটা একটা খুব একটা ভালো একটা কম্বিনেশন মানে কমিউনিকেশন, তাদের যে মেন্টালিটি, তাদের কার কি চিন্তা ভাবনা, এই সেই এই যে জিনিসগুলো নেটওয়ার্কিংটাও হচ্ছে বাড়তেছে। আবার তাদের ইয়াগুলা দেখতেছি, অনেকে আছে যে 15-16 ঘন্টা পড়ে। আমি আসলে ভাবি আসলে এটা কেমনে করে 15-16 ঘন্টা আসলে একটা মানুষের পক্ষে পড়া সম্ভব? তো না সেটা এই যে জিনিসগুলো দেখতেছি, নিজেও মোটিভেটেড হচ্ছি, ভালো যে জিনিসগুলো থেকে মোটিভেটেড হচ্ছি, এই জিনিসগুলো আসলে সবার একবার হলেও দেখা উচিত আমার মনে হয়। আচ্ছা হাবিবুর রহমান, তুমি প্রশ্নটা চাইলে মাইক অন করে করতে পারো, সমস্যা নেই। মাইক অন করে করবা? হাবিব আছো? আচ্ছা হাবিবুর রহমান আছো? মাইট বি। আচ্ছা নেট প্রবলেম ছেলেটার। ও একটা প্রশ্ন করছে যে ভাই আমরা মাঝে মাঝে কিছু ইউটিউবারদের ভিডিও দেখি যে কোন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লার্ন করে, যে কোনো একটা ইউটিউবার বলছে জাভাস্ক্রিপ্ট হলো জাভাস্ক্রিপ্ট, কোনো একটা ইউটিউবার বলছে সি সি। আচ্ছা, বাট আমরা বেসিকটা শিখে থাকি, ওই বেসিক দিয়ে কিভাবে ছোট প্রজেক্টে কাজ করে নিজের প্রজেক্ট বানানো শিখবো। আচ্ছা ওই বেসিক থেকে বিভিন্ন ছোট ছোট মানে বিভিন্ন সময় হয় না যে আমি ইউটিউবার থেকে দেখছি, সে তার থেকে আমি একটু বেসিক কিছু ডাটা টাইপ বা ছোটখাটো জিনিস শিখে ফেলছি, এখন তারপর থেকে আমি আটকে গেছি, তা এখন আমি কই যাবো? সো ওই জিনিসটা আসলে কি করা যায়? আসলে এটা হচ্ছে আমি বেসিক দেখা যাচ্ছে ও মনে হয় বলতে চাইছে যে ছোট একটা প্লেলিস্ট দেখছে যেখান থেকে বেসিক গুলা শিখছে, শেখার পরে ওইখানেই আটকে আটকে আছে, গেছে, এখন আর সামনে যাবো আগানোর কোথায়? ইয়া এখন আর হচ্ছে না। যাবো কোথায়? আচ্ছা আচ্ছা, তো এই এই জন্য আসলে কমিউনিটি দরকার। তো যে আমি আটকে আছি, আমি কি করতে মানে কি করতে পারবো সামনে, আমার এরকম কোনো সুযোগ নাই। এই জন্য কোন একটা কমিউনিটিতে থাকা দরকার, যেখানে মনে করো যে অন্যরা কি করতেছে। দেখা যাচ্ছে তুমি যদি সাপোজ তুমি তো প্রোগ্রামিং হিরোর ইয়া করছো, আমি ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং করছিলাম। হিরোর একটা কমিউনিটি আছে, ওইখানে যে শুধু গ্রুপে যদি শুধু যে দেখে যে মানে এই যে দেখা যাচ্ছে ওই পোলাপাইন গুলো আসলে কি করতেছে, বিভিন্ন অনেকে পোস্ট যে করতেছে, দেখা অনেক যাচ্ছে কিছু নিয়ে তারা কাজ অনেক করতেছে। প্রজেক্ট করতেছে, অনেক কিছু করতেছে। তুমি যদি পাইথন শিখে থাকো, পাইথনের অনেক কমিউনিটি গ্রুপ আছে, হুম। ওইখানে যাইতে পারো। আবার তোমাদের জন্য কোড কেপিআই আছে, কোড কেপিআই তে যারা আছে তারা অন্যরা কি করতেছে, তোমরা সবাই মিলে যদি চাও যে অনলাইনে দেখবা, ওই বিভিন্ন ধরনের গ্রুপ ট্রুপ কমিউনিটি, তাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবা। তারা কিভাবে আগাচ্ছে, তুমি কোথায় আছো, তারা প্রফেশনাল লাইফে
মানে কোন দিকে মানে কি কাজগুলা করতেছে, এই জিনিসগুলা দেখলে এরপরে আবার হচ্ছে তোমাদের যে সিনিয়র যারা আছে বা যারা অলরেডি এইসব সেক্টরে কাজ করতেছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারো যে ভাই আমি তো এই পর্যন্ত এই করতেছি, এখন আমার নেক্সট মুভ কি হওয়া উচিত, এটা আপনার কি মনে হয়। এখন সবার কাছ থেকে পরামর্শ নিবা, নিয়ে ফলো তো করতে হবে একটাই, অনেকে অনেক রকম পরামর্শ দিবে, তোমার যেটা বেস্ট মনে হয় সেটা ফলো করবা। মানে মনের কথা শোনো, সব কথায় গলে যায় না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আম একেবারে নিজের মনের কথা শুনবা কিন্তু একটু একটু রিসার্চ করে যে রিসার্চ আসলে করে। হ্যাঁ, হ্যাঁ, মন বলতে পারে যে এখন বসে, বসে ঘুমাও। তো ওটা তো আর করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, 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 আমাদের Facebook লাইভ হচ্ছে। তো লাইভে সেখানে একজন প্রশ্ন করছে, একজন প্রোগ্রামার হিসেবে কিভাবে চিন্তা করা যায় কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে না, যারা কম্পিউটার সায়েন্সের বাইরে। কিন্তু এমন হইছে অনেকে যে ইলেকট্রিক্যাল নিয়ে আসছে, মানে চলে আসছে কিন্তু কম্পিউটারটা ভাল লাগে। হইছে অনেকে। কারণ ইটস অল অ্যাবাউট চয়েস। অনেকে সাবজেক্ট চয়েস আসে নাই। কিন্তু প্যাশন কম্পিউটার। তো তারা আসলে কিভাবে জিনিসটা নিয়ে কাজ করতে পারে আপনার মতে? বা ওই জিনিসটা তারা কিভাবে দেখতে পারে? আচ্ছা, সে যদি ইলেকট্রিক্যাল নিয়ে অলরেডি ভর্তি হয়ে ইলেকট্রিক্যাল গেছে, বা মেকানিক্যাল কোনো একটা সাবজেক্টে ধরেন সে চলে আসছে, মেকানিক্যাল কম্পিউটার নিয়ে পায় বা নাই কিছু কোনোটা। একটা নিয়ে ভর্তি হয়ে গেছে কিন্তু তার কম্পিউটার ভালো লাগে, মানে এখন কম্পিউটার তার যে হয়তো কোনো চান্সই একটা পায় নাই। স্যাক্রিফাইস করতে হবে। তার আসলে সে যদি আসলেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হইতে চায়, মানে প্রোগ্রামার হইতে চায় বা এরকম কিছু হইতে চায়, তার হয়তোবা প্রোগ্রামিং স্যাক্রিফাইস করতে হবে, নাইলে ওইদিকে ওইটা স্যাক্রিফাইস করতে হবে। একসাথে যদি দুইটাই টপার হইতে চায়, দুইটাই প্রো হইতে চায়, এটা আসলে হবে না। কিন্তু যদি চায় যে আমি ওইটাই কন্টিনিউ করব, কিন্তু আমি এদিকে প্রোগ্রামিং এর বেসিক যে জিনিসগুলো আছে আমি এই দিকটা শিখবো, বা আমি সামনে দেখা যাচ্ছে হয়তো বা বেসিক বা মিডিয়াম লেভেলে যাব, কিন্তু প্রো হইতে হইলে যে কোনো একদিকেই আগাইতে হবে, দুইটাই হচ্ছে আসলে সম্ভব না। তো যদি সে ওইটা কন্টিনিউ করে, ওইটার সাথে যদি আবার এইটাও হচ্ছে কন্টিনিউ করতে চায়, তাহলে আমাদের আহ, সে ইউটিউব আছে, গুগল আছে, সব থেকে রিসোর্স রিসোর্সও নিতে আছে। পারে। এরপরে হচ্ছে কোড কেপিআই আছে, কোড কেপিআই তে তো কোনো রেস্ট্রিকশন নাই যে শুধু কম্পিউটার ডিপার্টমেন্টই না, জয়েন না, করতে আমাদের তো সব পারবে, ডিপার্টমেন্ট থেকে জয়েন ইলেকট্রিক্যাল করতে হবে। ডিপার্টমেন্ট হোক, মেকানিক্যাল হোক, তারাও আসতে পারবে তোমাদের সাথে, এসে এখানে সবাই একসাথে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেভাবে আগাইতে পারবে। আগাইলে আশা করি যে তারা একটা ইনশাআল্লাহ একটা মোটামুটি গাইডেন্স। আচ্ছা, ভালো লেভেলে যেতে শাহরুখ পারবে। প্রশ্ন করছে ফার্স্ট সেমিস্টার থেকে যে ভাই যেহেতু ৪ বছর একটা জার্নিতে আমরা চলে আসছি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস এড করে দিই, সেটা হচ্ছে অনেকে যেটা করে বিশেষ করে যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট আমরা গ্রাম থেকে বিলং করে, ধরুন বাগেরহাট, সাতক্ষীরা এইসব জায়গা থেকে আসে। তো ঝামেলা যেটা হয়, আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মানে পার্সোনালি অনেকে মনে করে যে ওই হয়তো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল টাইপ কিছু, মানে প্রোগ্রামিং অ্যাজ এ থিং অনেকে আসলে জানে না কম্পিউটার ডিপার্টমেন্টে আসার আগে। এটা আসলে স্বাভাবিক বিষয়, কারণ বাংলাদেশের গ্রামাঞ্চলে অত বেশি কম্পিউটার নাই, বেশিরভাগ স্কুলে কম্পিউটার নাই। তো এই টাইপের মেন্টালি নিয়ে এসে হঠাৎ করে দেখতেছে হ্যাঁ একটা দুনিয়া আছে, ভিন্ন একটা দুনিয়া আছে, একটা অন্য দুনিয়া আছে, যে দুনিয়াটার সম্পর্কে আগেই আমি জানতাম না। সো যখন একজন ব্যক্তি এরকম একটা দুনিয়া দেখতেছে, তার সামনে ৪টা বছর আসতে পড়ে, এখন সে একটা লাইফ এসে যখন ধরুন এক্সাম্পল কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কেউ ওয়েব ডেভেলপার বা কেউ অ্যাপ ডেভেলপার কিছু চুজ করতেছে, যে ৪ বছরে আসলে কখন তার কিভাবে যাওয়া উচিত, মানে শুরুতে তার কিভাবে শেখা উচিত, বা শুরুতে শেষের দিকে গিয়ে ওভারঅল সবকিছুর জন্যই সে কোনো কম্পিটিশনে নাম দেওয়া উচিত নাকি, মানে কিভাবে তার এই ৪টা বছরকে তার নেওয়া উচিত যাতে মোটামুটি সে একটা ভালো ইঞ্জিনিয়ার হয়ে বের হতে পারে এবং সে মনে করে যে হ্যাঁ আমি আসলে কিছু শিখছিলাম। ৪টা বছর আপনার আচ্ছা, কাছে কেমন হওয়া উচিত? আচ্ছা, আচ্ছা, গ্রাম থেকে কেউ একজন আসছে, এসে সে হচ্ছে আহ, যাই হোক, গ্রাম থেকে আসা বলতে বোঝায়, মনে করো যে সে প্রোগ্রামিং জানে না, প্রোগ্রামিং সম্পর্কে জানে না, সে নতুন করে জানতেছে, সে যে জায়গা থেকেই আসুক, প্রোগ্রামিং সম্পর্কে আগে জানতো না, এখন সে নতুন করে জানছে। এখন বিষয়টা হচ্ছে তার সে প্রোগ্রামিং সম্পর্কে জানছে, এখন তার নিজে থেকে মোটিভেট হওয়া উচিত যে আসলে প্রোগ্রামিংটা কি, এটার ফিউচার কি, এইটা কি আসলে কম্পিউটারের বেস কিনা, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা তাকে যদি কেউ বলে, তার মাথায় ওইটা মনে করো যে গেঁথে যাবে না। কিন্তু সে যদি নিজে থেকে একটু রিসার্চ করে বের করে, নিজে থেকে যদি যখন কেউ কিছু করে ওইটা আরো মাথায় গেঁথে যায়। তো সে যদি একটু ইউটিউবে যে, তারপর হচ্ছে তোমার মনে করো যে এই আছে চ্যাট জিপিটি এগুলা, যাই হোক এগুলা একটু পরের বিষয়, তুমি যদি শুধু ইউটিউবে যেও, যদি হচ্ছে বেসিকে যখন আসছো, ইউটিউবে যদি যে সার্চ দিয়ে দেখো যে প্রোগ্রামিংটা কি, প্রোগ্রামিং শেখা উচিত কিনা, 2-4টা ভিডিও দেখলে ওইখানে যেভাবে মোটামুটি দেখলে যেভাবে মোটিভেট হবে, এরপরে ওর নিজেরই মনে হবে যে আসলে প্রোগ্রামিং আমার শেখা উচিত। যখন এটুকু চলে আসছে যে সে বুঝতে পারছে আমার শেখা উচিত,
তখন তার জন্য অনেক ওয়ে খুলে যাবে যে আমি কিভাবে শিখতে পারি। তখন তার মনে হবে আমি কিভাবে শিখতে পারি, কিভাবে শিখতে পারি। তখন আর শিখবো আমি নাকি প্রশ্নটা থাকবে প্রোগ্রামিং না, তখন আজকাল ওয়েটা। তখন আর শিখবো নাকি প্রশ্ন থাকবে না, তখন আমার শিখতে হবে আমি কিভাবে শিখতে পারি। তখন সে ইউটিউব দেখে শিখতে পারে, গুগলে অনেক ইয়া আছে, তারপরে কোড কেপিআই আছে, তারপরে এই যে অনেক অনেক কিছু আছে, অনেক ওয়েবসাইট আছে। W3 স্কুল প্রোগ্রামিং শেখার জন্য মোটামুটি অনেক ভালো একটা রিসোর্স, ওইখান থেকে শিখতে পারে। তো এইটাই। আচ্ছা, তো ধরুন পাশাপাশি ফর এক্সাম্পল আমি যদি বলি কেউ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার তারা প্রোগ্রামিং বিভিন্ন সাবজেক্ট পাচ্ছে, সো এখন আসলে আহ, কেউ যখন আপনার কি মতে মানে 4 বছরের ক্যারিয়ার লাইফটা আসলে কি মানে ডিপ্লোমা লাইফটা কিরকম হওয়া উচিত, মানে বছরের মানে প্রথম 2 বছরে তার কি শেখা উচিত, না প্রথম 2 বছরে এক্সপ্লোর করা উচিত বিভিন্ন সেক্টর, 3 নম্বর বছরে গিয়ে তার কি করে, 4 নম্বর বছরে গিয়ে তার কি করে, সেটা আপনার মতে মানে কোন বছরটা আসলে তার কিভাবে আসলে কাটানো উচিত যাতে মোটামুটি সে একটা, কারণ এমনও তো না যে ভাই আমি এক্সপ্লোর করতে পারবো না, যেমন আমি যেটা পার্সোনালি মনে করি যে কম্পিউটার ডেভেলপমেন্ট হচ্ছে একটা মজার সেক্টর, মানে আমি এখানে অনেক কিছু এক্সপ্লোর করে দেখতে পাই। আমি হয়তো কালকে একটা সফটওয়্যার বানাবো, আমার ভাল লাগছে কালকে আমি একটা যেমন আপনি অটোমেশন করবো, ওকে। এই এক্সপ্লোরেশন বা এই আসলে এই 4টা বছর সে আসলে করবেটা কিভাবে, মানে মজাও বা করবে, মানে মিলাইয়ে সে 4টা বছর কিভাবে রাখা উচিত তার? এটা আসলে এই যে তুমি যেটা বললা যে আমার ভালো লাগে, এই ভালো লাগাটা তৈরি করতে হবে। ভালো লাগাটা তৈরি করতে পারলে মোটামুটি আগাইতে পারবে। কিন্তু এখানে আমি একটা বিষয় বলি যে এই যে তোমার আমাদের ডিপ্লোমার যে ইয়াটা আর কি, যে সাবজেক্ট গুলা যেভাবে অর্গানাইজ করা, সিলেবাসটা, এইখানে দেখবা তুমি যে তোমার এইচটিএমএল সিএসএস শেখা লাগতেছে, জাভাস্ক্রিপ্ট শেখা লাগতেছে, পিএইচপি শেখা লাগতেছে, সি শার্প শেখা লাগতেছে, পাইথন শেখা লাগতেছে, জাভা শেখা লাগতেছে। এই 4 বছরের ভিতরেই সব। এত কিছু তোমার শেখা লাগতেছে। এরপরে তোমার আরো আছে, এরপরে তোমার নেটওয়ার্কিং শেখা লাগবে, নেটওয়ার্ক গ্রাফিক্স ডিজাইন টিজাইন ওগুলো তো আছে, তোমার সব শেখা লাগতেছে। এখন এইখানে হচ্ছে এটা আসলে অনেক স্টুডেন্ট এটা আসলে নিতে পারে না যে আমি সব শিখতেছি, আমার এই সেমিস্টারে আমি পাইথন শিখছি, পরের সেমিস্টারে যে সি শার্প শেখা লাগতেছে, পরের সেমিস্টারে আমার জাভা জাভা শেখা লাগতেছে। এখন তুমি যদি এরকম সাবজেক্টের মতো তুমিও যদি সুইচ হইতে থাকো, যে ডাইভার্ট হইতে থাকো যে আমি এটা শিখতেছিলাম এবার ওইটা শেখা শুরু করবো, আমি সেই সেমিস্টার সেটা নিয়ে ফোকাস। সেইটা নিয়ে পড়ে থাকলাম, আসলে এইটা করলে আসলে হবে না। কারণ তুমি 4 মাসে একটা সেমিস্টার বা 6 মাসে একটা সেমিস্টার, তুমি 6 মাসে একটা ল্যাঙ্গুয়েজের প্রো হয়ে যেতে পারবা না। পরে যে যে তুমি আরেকটা সুইচ করলা, ওইটা ওইটা নিয়ে এবার প্রো হবা, এটা আসলে সম্ভব না। তোমার সবকিছু বিবেচনা করে, সবকিছু বাছাই করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইটা ভালো করে ওইটাই প্রো হওয়া উচিত। এরপরে তোমার সিলেবাসের জন্য যেগুলো করা দরকার ওইগুলো তুমি একটাই যখন দেখবা অনেক ভালো পারো, অন্যগুলার লজিক অন্যগুলার রিয়া দেখবা প্রায় সব সেম। ওইগুলা জাস্ট একটা তুমি অনেক ভালো পারতেছো, ওইটা যে জাস্ট হালকা কিছু এক্সট্রাকচারে চেঞ্জ আছে, ওইটা তুমি শিখে নিতে পারবা। আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছিল, আমি তো পাইথন আমার মানে ইয়াই হচ্ছে আমি পাইথন হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আগাবো, সব পাইথন। সব পাইথন। আমি ইভেন করতাম কি যে দেখা যাচ্ছে একটা অ্যালগোরিদম লিখতে হবে বা জাভাতে একটা প্রোগ্রাম লিখতে হবে, আমি যখন জাভা ওইভাবে পারি না, দেখা যাচ্ছে লজিক আমার মাথায় মানে পাইথনটা হয়ে গেছে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো, বাংলা যেমন পাইথনের স্ট্রাকচার গুলো আমার হয়ে গেছে ওইরকম। আমি খুব সুন্দর করে আগে পাইথনের প্রোগ্রামটা লিখতাম, লেখার পরে এরপরে হচ্ছে এটা অ্যালগোরিদমে, তাহলে তো অ্যালগোরিদমে খুব সুন্দর করে নিয়ে যেতাম, বা হচ্ছে জাভাতে আমি ওইটা খুব সুন্দর করে নিয়ে যেতে পারতাম। লজিক গুলো আমার ভিতর থেকে আসে হচ্ছে পাইথন দিয়ে, এরপরে হচ্ছে আমি ওইটারে কনভার্ট করে অন্যটা মনে করো যে নিয়ে যেতাম। তো এটা হয়তো এইভাবে সিলেবাস আমি ইয়া করে আগায় ফেলছি। ইভেন এই যে জাভা জাভা যেটার কথা বললাম, ওই সেমিস্টার, এটা মনে হয় ফোর্থ সেমিস্টারে ছিল, আমি জাভা বই কিনি নাই। বই না কিনে আমি পরীক্ষা দিছি, তো পরীক্ষায় ভালো করছি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা নিয়ে যদি কেউ আগায় সামনে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসুক না কেন এরকম ডাইভার্ট হয়ে যাওয়া যাবে না। তুমি যে কোনো একটা, ওইটা হচ্ছে তোমার বেস, আর যেগুলো আছে ওইগুলো হচ্ছে সাইডে আছে, ওইগুলো তুমি পরীক্ষায় লেখা লাগবে, সিলেবাস বা বেসিক জানা লাগবে, বেসিকটা জানবা। আর পাইথনের বা যে কোনো একটা যে বেস তোমার যেটা আছে জাভাস্ক্রিপ্ট ওইটার, হোক পাইথন হোক যাই হোক আর কি। জাভাস্ক্রিপ্ট হোক পাইথন হোক যাই হোক, তোমার যেটা তুমি রিসার্চ করে যেটা পাইছো, যেটা তোমার জন্য বেস্ট হবে, যেটা তোমার কাছে মনে হয়েছে যে এটা ভবিষ্যতে, এটা শিখলে ভবিষ্যতে অনেক অপরচুনিটি আছে, এটা অনেক ডিমান্ডেবল, সেটা তুমি শিখতেছো। তো সেটার অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স, অ্যাডভান্স তোমাকে জানাই লাগবে, সেটা তুমি প্রফেশনালি কাজ করো বা যেখানেই যাও না কেন।
তো নাইস, নাইস। এইটুকুই আর কি, আচ্ছা, যে অ্যাডভান্স শিখে অন্যগুলো সাইডে রেখে এভাবে আগাও। আচ্ছা, আচ্ছা। আর কারো কি কোনো প্রশ্ন আছে? এনিওয়ান এলস? কারো কোনো প্রশ্ন? আর কেউ যদি থাকে যে মাইক অন করে কিছু বলতে, তাহলে সেটা বলতে পারে ইনশাআল্লাহ। আশা করি সমস্যা হবে না। এনিওয়ান এলস? কারো কোনো প্রশ্ন? আচ্ছা। তো আমরা মোটামুটি আস্তে ধীরে শেষের দিকে যাব। যদি কেউ প্রশ্ন করে তাহলে হয়তো সেই প্রশ্নটা করব। মোটামুটি শেষের দিকে। মোটামুটি আমরা অনেক কথাই বলছি। শেষ বলা যায় অনেকটাই। কিন্তু আপনি তো আমাদের সিনিয়র বড় ভাই, গেছেন আমাদের কিছু আগে। এখন আপনার মতে সব শেষ, সব কথা হইছে, শেষ কথা। বাট আপনার মতে যদি কোনো লাস্ট গাইডলাইন থাকে আমাদের জন্য, যে তোমাদের এইটা নিয়ে একটু মাথায় রেখো, নাইলে এইটা সমস্যা আছে, বা এইটা। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেকে যেটা আমরা করি যে আমরা সিজিপিএ কে পাত্তা দেই না, আমরা জাস্ট স্কিলে ফোকাস হয়ে যাই। বা অনেকে যেটাকে আমরা স্কিলে ফোকাস হয়ে যাই, এই স্কিলে পাত্তা দেই না, সিজিপিএ কে ফোকাস। অনেকে ভাবে যে সিজিপিএ হাই হয়ে গেলে তো আমাকে কোম্পানি নিয়ে যাবে, আবার অনেকে ভাবে যে আমি শুধু স্কিল হলেই আমার কোম্পানি নিয়ে যাবে। সো এটা আসলে আপনি রিয়েল লাইফ, যেহেতু আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রোগ্রামিং করার পাশাপাশি, তো আপনি আসলে এই জিনিসটা কিভাবে দেখেন? এই আচ্ছা, সিজিপিএটাও আসলে যে দরকার নাই এরকম না, সিজিপিটাও হচ্ছে দরকার আছে। আমি একটু বলি আমার মেন্টালিটিটা আসলে কেমন ছিল। আমি যখন ডিপ্লোমাতে ভর্তি হই, আমার মেন্টালিটি ছিল এরকম যে আমি পড়াশোনা ওইভাবে করব না। আমার হচ্ছে আহ, আমি এই কোডিং টোডিং এদিকে হচ্ছে আমার ফোকাস থাকবে। আমার যদি সিজিপিএ 3 পয়েন্ট আপ থাকে তাহলে এনাফ, আমার আর লাগবে না। আমার বেগে তো এরকম আরো একটা বেশি। এরকম একটা হচ্ছে আমার প্ল্যান ছিল। পরে মোটামুটি জানতে পারলাম যে সিজিপিএটা আসলে দরকার আছে, অনেক জায়গায় দরকার আছে। দেখা যাচ্ছে তুমি একটা চাকরি করতে চাও, চাকরির ক্ষেত্রেও যেমন দরকার আছে। যেমন দেখো, ধরো একজনের সিজিপিএ ভালো, সে স্কিলড, এই দুইটা গুণই একজনের আছে। আর একজন একজন হয়তোবা শুধু স্কিল, তার সিজিপিএ ভালো না। আবার হয়তোবা একজন সিজিপিএ ভালো, স্কিলড না। এখন কোম্পানিটা কাকে নিবে? যে আসলে দুইটাই স্কিল, মানে সিজিপিও ভালো আবার স্কিলডও, এরকমই তো চায়, তাই না? হুম। এখন এই দুইটাই আসলে আমাদের দরকার। যে আমি আহ, শুধু স্কিলড হব, সিজিপি আমার দরকার নাই, বা আমার শুধু সিজিপিএ দরকার, আমার স্কিলের দরকার নাই, স্কিলের দরকার নাই। এটা আসলে আহ, মানে তুমি যখন রিয়েল লাইফে যাবা বা বিভিন্ন কোম্পানি বা মানে যদি চাকরি করার চাও আসলে, তাইলে তোমার এই দুইটাই দরকার। আর আরেকটা বিষয়ের জন্য সিজিপিএ দরকার, সেটা এই যে আমার এখন মনে করো যে এটা মনে হয় সিজিপিএ একটু কাজে লাগতেছে আর কি। যে মনে করো ডুয়েট, আসলে ডুয়েটে যারা পড়বে, ডুয়েটের এদের এই যে 15 ঘন্টা 10 ঘন্টা এরকম মানে পড়া লাগবে, বা যারা অনেক বেশি পড়তে পারে তাদের জন্য আসলে এই যে ডুয়েট বলো, পাবলিক ইউনিভার্সিটি, আমাদের যদিও জন্য অন্য অন্য কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি আছে যে জায়গায় চান্স পাওয়া আসলে ডিপ্লোমার স্টুডেন্টের জন্য অসম্ভবই বলা যায়। কারণ আমরা ইন্টার করি নাই। এখন যদি রুয়েটে বা সাস্টে ইন্টারের ওদের সাথে যে অ্যাডমিশন দেওয়া লাগে, এটা চান্স পাওয়াটা অনেকটা অসম্ভবের মতো বিষয়। আবার হচ্ছে ওদের কিছু জিনিসপত্র আছে, ওদের জিপিএ ধরে 5 পয়েন্টের ভিতরে, আর আমাদের ধরে আমাদের তো 4 পয়েন্টের ভিতরে। তো সিজিপিএ 4। এইটা ওরা ওরা করে, ওরা 4 পয়েন্ট পাওয়া, 4.50 পাওয়া মানে অনেক না। আর আমরা মনে করো যে 3.92, যদি কম্পেয়ার করে, ওরা এটাকে কম্পেয়ার করে এই ইয়া হিসাবে, যে মানে দেখা যাচ্ছে আমার সিজিপিএ কম ওর বেশি, এই হিসাবে আর কি। তো নাইস। আহ, ওই সব তো বাদ, আমাদের শুধু মনে করো এটুকুই কল্পনা করতে হয় যে যদি পাবলিক ইউনিভার্সিটি শুধু আছে ডুয়েট। এখন পাবলিকে পড়ার মতো আহ, এই যে পড়াশোনা আসলে হয় না, তখন কি করা লাগে? বেসরকারিতে যাওয়া লাগে। বেসরকারি বাংলাদেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। যেমন মনে করো এই যে কিছুদিন আগে একটা রিপোর্ট, এটা হচ্ছে ইউএস এর নাকি কোথার একটা একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে, যেখানে আর কি 350 থেকে 350-এর ভিতরে আসছে হচ্ছে বাংলাদেশের দুইটা ইউনিভার্সিটি। একটা হচ্ছে বুয়েট, আর একটা হচ্ছে ড্যাফোডিল, বেসরকারি। ড্যাফোডিলটা হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটি। আর অন্য অন্য ঢাকা ইউনিভার্সিটি বলো, কুয়েট টুয়েট, এগুলা ডুয়েট, এগুলা 400-র উপরে আসছে, 400-র উপরের এদের ওই খবর ওই নাই। রেঞ্জের ভিতরে। হ্যাঁ। হ্যাঁ। তো এই যে ড্যাফোডিল, ড্যাফোডিল অনেক ভালো একটা ইউনিভার্সিটি। আবার সিএসসির জন্য এটা মোটামুটি বাংলাদেশে অনেক ভালো। তো ওই ড্যাফোডিলে সিজিপি এর উপরে
একটা স্কলারশিপ দেয়, একটা ওয়েবের অফ দেয়। টাকা কম নেয় আর কি। হ্যাঁ, ড্যাফোডিলে মনে করো পড়তে হলে 10-12 লাখ টাকার মতো লাগবে। এখন এত টাকা দিয়ে অনেকের সামর্থ্য হয় না। এখন যদি সিজিপিএটা ওই জায়গা থেকে ভালো হয়, উচ্চশিক্ষার জন্য যদি কেউ ড্যাফোডিল চুজ করে, ড্যাফোডিলে খুব ভালো একটা ওয়েবের অফ পাবে, স্কলারশিপ পাবে। আমার 75% স্কলারশিপ অফ দিছে, তো আপনার এতে প্রায় 7 লাখ টাকার মতন অফ। ও তাহলে আচ্ছা, তো 7 লাখ টাকা কি আসলে কম বলো? তাহলে তাহলে কত লাগবে আপনাদের, যদি ফর এক্সাম্পল আপনার যে সিজিপিএ আপনার তাহলে কত লাগবে? আমার লাগবে হচ্ছে আহ, ওদের মেইন সেমিস্টার ফিটি দিয়ে আর কি 2,75,000 মনে হয় এরকম, আর হচ্ছে ওই ভর্তি ফি যেন কত নেয়, 50,000 বা এরকম মানে নেয়। আপনার বলা এই যায় সাড়ে টোটাল তিন 4 লাখের বছরে মতো এই লাগবে, লাগে। যেখানে হয়তো কারো 10-12 লাখ লেগে যায় সেখানে আপনার 3.5 লাখ লাগে, বিকজ হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ, সিজিপিএ এরকম। হ্যাঁ, উচ্চশিক্ষাতে হেল্প করছে। হ্যাঁ, পাশাপাশি তো অনেকে আবার স্কলারশিপে যখন বাইরের দেশে যেতে চায় তখনও তো বাইরের স্কলারশিপে দেশে। বাইরে যাওয়ার জন্য এটা অনেক ইম্প্যাক্ট ফেলে। বাইরে যাওয়ার জন্য সিজিপিএটা অনেক বেশি ম্যাটার করে। নাইস, তো এই সমস্ত কিছু কারণে হচ্ছে সিজিপিএটাও ভালো দরকার। নাইস। আচ্ছা, তো আপনি তো মোটামুটি দেখছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকদিন, ছোট হোক, বিভিন্ন আইটি কোম্পানির সাথেও কাজ করছেন। তো ওই অনেকে আমরা যেটা ভাবি যে ডিপ্লোমা করে আসলে স্কিল ফোকাস থাকবে, ডিপ্লোমা করে আসলে স্কিল করেও তো আমি আসলে জব পাবো না, আমি তো বিসিএস দেওয়া লাগবে, সরি বলি বিএসসি দেওয়া লাগবে। তো আসলে আপনি দেখছেন কি, মানে বিষয়টা কি আর কি ওরকম থাকে যে কোম্পানি যে ভাই বিএসসি ছাড়া আমি নিব না, এরকম কি কোম্পানি আসলে বসে থাকে যে ভাই বিএসসি হওয়া লাগবে, মানে না, যেরকম আসলে বিয়ে এরকম ক্ষেত্রে হয় হয় না। যে সরকারি এরকম চাকরি ছাড়া বিয়ে দিব না, ওরকম কি আসলে বিষয় হয়ে থাকে নাকি চাকরির ক্ষেত্রে? না, না, এরকম একেবারেই না। মনে করো যে সিজিপিএটাও ওই যে এইসব প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না। কারণ স্কিলড স্কিলড হইলে প্রাইভেট কোম্পানিগুলো নিয়ে নেয়। ওদের হচ্ছে মানে অত কিছু দেখার দরকার হয় না, ওদের দরকার কাজ। তুমি কাজ পারো মানে তুমি আসো, এটাই হচ্ছে ওদের মূল কনসেপ্ট, যে তুমি কাজ পারো, হ্যাঁ তুমি হায়ার। তো তুমি যদি ডিপ্লোমা লাইফেই ওরকম স্কিলড হইতে পারো, প্রফেশনাল লেভেলে কাজ করতে পারো, তাহলে তোমার অবশ্যই চাকরিতে নিবে। তোমার হয়তোবা দুই একটা কোম্পানিতে ওদের রিকোয়ারমেন্ট থাকতে পারে, সিজিপিএ টিপিএ এই সেই, ওরা হয়তোবা সিজিপিএ ভালো নিতে পারে, ওটা ম্যাটার করে যে আসলে কিসের জন্য তোমারে নিচ্ছে। যেখানে তোমার যে কাজের জন্য সিজিপিএ এর কোনো দরকার নাই, সেই সব কাজের জন্য তুমি যদি স্কিলড হয়ে থাকো তাহলে তোমার অবশ্যই নিবে। নাইস, নাইস, নাইস। আচ্ছা, মোটামুটি আমরা শেষের দিকে আছি। আচ্ছা, একজন প্রশ্ন করছে একটা, ভাই আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কি আচ্ছা, আহ, আপনি যদি একটা ডেইলি রুটিন বলেন, আপনি তো আপনারটা বলছেন যে সপ্তাহে 2 দিন এক জায়গায় যাইতেন, বাট সবার তো ওরকম না। আপনি তো একটা ডেইলি ওয়ার্ক রুটিন বলতেন যে আচ্ছা তোমরা একটা সপ্তাহকে এইভাবে করতে পারো, প্রোগ্রামিং প্লাস পড়াশোনা দুইটাকে মিক্স আপ করে, পাশাপাশি লাইফও রেখে, মানে এমন না যে সারাদিন বাসায় বসে থাকবে দুনিয়ায় কিছু নাই, বাইরের কথা শুনে, এমনও না, মানে সম্পূর্ণ মেনটেন যদি আপনার মনে হয় যে তোমরা সে সপ্তাহটাকে এইভাবে সাজাতে পারো, সেটা কিরকম হতে পারে? আচ্ছা, আমি ডে হিসাবে বলি। হ্যাঁ, ডে। একটা দিনে তুমি কতটুকু সময় পাও বা তুমি কি করতে পারো। সাপোজ মনে করো একটা দিনে হচ্ছে 24 ঘন্টা থাকে, তাই তো? 24 ঘন্টার ভিতরে আমাদের সাইন্টিফিক সায়েন্স বলে আমাদের 6 ঘন্টা ঘুমাইলে 6 ঘন্টায় হচ্ছে 4টা সাইকেল হয় ঘুমের। তো এই 4টা সাইকেল 1.5 ঘন্টা করে, 4টা সাইকেল হলে এনাফ, আর দরকার নেই। তো 6 ঘন্টা তুমি যদি ঘুমাইলা। ঠিক টাইমে ঘুমায়, কিন্তু যদি রাত 4টার সময় ঘুমায় তখন তো হবে না। হয়তো বা হ্যাঁ, রাইট টাইমে না ঘুমাইলে, না রাইট টাইমে ঘুমাইলেও মানে হয়। আমার রুটিন কিন্তু এখন সম্পূর্ণ ডিফারেন্ট, তুমি জানো। হ্যাঁ। আমি এই যে কিন্তু আমি ঘুমের থেকে উঠে এই যে ইয়াতে বসছি, আরিফ আমাকে ফোন দিছে, হুম। আমি তখন ঘুমের থেকে উঠছি। তো আমি হচ্ছে ঘুমাই এই যে, দেখা যাচ্ছে দুপুরের পরে ঘুমাই, আর এই সন্ধ্যার পরে দেখা যাচ্ছে উঠি, বা আমি মাগরিবের সময় উঠছি, উঠে নামাজ পড়ে আবার ঘুমায় পড়ছি। আচ্ছা। ঠিক আছে? তো এই যে দিনের বেলায় ঘুমাই, আমি কিন্তু 6 ঘন্টাই ঘুমাই। আমি এক্সট্রা ঘুমাই না। এটা ঘুমটা ডিপেন্ড করে, এটা দেখা যাচ্ছে কারো জন্য অভ্যাসের হচ্ছে একটু কারণে তো বেশি অনেকের ঘুম ঘুম অনেক বেশি দরকার। লাগে, আবার অভ্যাসের কারণে। অভ্যাসের জন্য তুমি বেশি যত ঘুমাচ্ছ দেখবা আরো তত বেশি তোমার দেখা যাচ্ছে। তোমার ঘুমানোর অভ্যাস রাতের বেলায়, তুমি যদি তখন দিনের বেলায় ঘুমাইতে যাও তখন তোমার বেশি ঘুমানো লাগবে। কিন্তু যদি তোমার অভ্যাস হয়ে যায় দিনের বেলায় ঘুমানোর, তখন তোমার আর বেশি ঘুমানো লাগবে না, ওই ঘুমের ভিতরে আর কি হয়ে যায়। তো তুমি যদি একটা অভ্যাস মনে করো, অভ্যাসে তুমি করে ফেলছো, এখন তুমি 6 ঘন্টা করে ঘুমাও, তাহলে তোমার 24 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিলে থাকে কত? আহ, 18 ঘন্টা। 18 ঘন্টা, হ্যাঁ। আঠারো এবার ঘন্টা 18 ঘন্টার ভিতরে তোমার মনে করো যে খাওয়া দাওয়া এই সেই নামাজ, তারপর সবকিছু, নামাজ, সবকিছু দিয়ে কয় ঘন্টা যেতে পারে বলো?
ধরলাম আমি যদি অনেকে খাওয়া দাওয়াতে বেশি টাইম ওয়েস্ট করে, সব মিলে হয়তো 2.5 ঘন্টাই গেল, এক্সাম্পল 2.5 ঘন্টাই গেল, আর 2.5 তুমি থেকে 3 3 ঘন্টা ঘন্টা, ধরো, 3 ঘন্টা গেল ধরলাম। মনে করো 3 ঘন্টা গেছে খাওয়া দাওয়া নামাজ 9 এইগুলার ঘন্টা। পিছনে, অন্যান্য এই সেই, 3 ঘন্টা গেছে, এখনো থাকে 15 ঘন্টা। 15 ঘন্টার ভিতরে মনে করো যেদিন আমাদের ক্লাস থাকে সেদিন হচ্ছে কয় ঘন্টা ক্লাস করা লাগে? 5 ঘন্টা। হ্যাঁ, 5 8টা ঘন্টা। থেকে 1টা পর্যন্ত, বা অথবা 1টা থেকে ইয়ার এই পরে, 5টা 6টা পর্যন্ত এই। হ্যাঁ, তো তো 5 ঘন্টার মতো ক্লাস করা লাগে যেদিন ক্লাস থাকে। তো 5 ঘন্টা যদি তুমি মনে করো ক্লাসে থাকতেছো, এখন থাকে কয় ঘন্টা 10 বাকি? ঘন্টার মতো দশ আরকি। ঘন্টা ধরুন 9 ঘন্টাই ধরলাম, যে 9 ঘন্টা আছে সবকিছু বাদ-টাদ দিয়ে 9 ঘন্টা আছে ধরলাম। হ্যাঁ, মনে করো 9 ঘন্টা আছে। এখন এই 9 ঘন্টার ভিতরে 9 ঘন্টা তুমি ফ্রি, তোমার খাওয়া টাওয়ার ওই ওইগুলা ও গেছে, তো গেছে তোমার অলরেডি। ঘুম শেষ, তোমার স্কুল শেষ। এখন 9 ঘন্টা তুমি ফ্রি। এই 9 ঘন্টায় তুমি আড্ডা দিতে পারো চাইলে, তুমি প্রোগ্রামিং করতে পারো। তোমার যদি মনে করো যে আমার আড্ডা দিতে মন চাচ্ছে না, আমি আমার এখন ভাল লাগতেছে, এখন তোমার ভাল লাগার উপরে, তোমার ভাল লাগতেছে আড্ডা দিতে, তুমি আড্ডা দিতে পারো। আবার মনরে একটু বুঝায় টুঝায় তুমি প্রোগ্রামিং করতে পারো, তুমি এদিকে একটু সময় দিতে পারো। 9 ঘন্টা কিন্তু আসলে কম না। তুমি মনে করো 9 ঘন্টা তুমি আড্ডাও দিবা, প্রোগ্রামিং করবা, তুমি 9 ঘন্টার ভিতরে তোমার হয়তো বা একাডেমিক পড়াশোনাও আছে, তুমি সেই দিকে ফোকাস দিবা। তুমি মনে করো 2-3 ঘন্টা মনে করো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলা, 2-3 ঘন্টা আড্ডা দিলেও অনেক সময় থাকতেছে। এর ভিতর তুমি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টাও যদি প্রোগ্রামিং এর পিছনে সময় দিতে পারো, প্রতিদিন কনসিস্টেন্সিটা আর ধরে এমনিতে রাখতে শুক্র হবে। শনিবার আমরা বন্ধ পাচ্ছি, ওদিন তো আমাদের কাছে ওইটা তো অফুরন্ত আছেই, সময়। ওইটাই অফুরন্ত সময়। তো এই 2-3 ঘন্টা যদি প্রতিদিন সময় দাও, তাহলে মনে হয় প্রোগ্রামিং এ তুমি 1 মাস থেকে 2 মাসের ভিতরে অনেক কিছু জেনে, মানে অনেক কিছু শিখে ফেলতে পারবা। আর এরকম ভাবে যদি তুমি 4 বছর চলতে পারো, তাহলে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। তুমি মনে করো যে তোমার এই, মানে এই লাইনে আর কি, যে এই সেক্টরে তুমি অন্যদের চেয়ে অনেক বেশি আগায় যেতে পারবা। এটা মনে করো এই যে প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিবা, এটা শুনতে অনেক সহজ শোনাচ্ছে, কিন্তু এটা আসলে 99% স্টুডেন্টই পারে না। আর পারে না, এই জন্যই পিছনে পড়ে যায়। এখন তুমি যদি ভাবো যে আমি কিছু করব, আমি এই 99 জনের ভিতরে হইতে চাই না, আমি ওই বাকি একজন, ওই একজন আমি হইতে চাই, তাইলে তুমি ওইভাবে টাইমটা ম্যানেজ করে, ওইভাবে একটা জিনিস কনসিস্টেন্সিটা ধরে রেখে আগাইতে থাকবা, দেখবা সবার চেয়ে আগায় গেছো। নাইস। আচ্ছা, তো মোটামুটি আমরা ভাইকে করা সবগুলো প্রশ্নের প্রায় অনেকে অনেক প্রশ্ন করছে। আমরা মোটামুটি কয়টা প্রশ্ন করছে? 1, 2, 3, 4, 5, 6, 7, প্রায় 10-12টার উপরে প্রশ্ন করছে স্টুডেন্টদের থেকে। আমরা মোটামুটি সবগুলো নিয়ে নিছি। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো সেশনে আছি। সো অসংখ্য ধন্যবাদ ভাইকে আজকে সেশনে টাইম দেওয়ার জন্য, আমাদের স্টুডেন্টদেরকে টাইম দেওয়ার জন্য। ভাই যদি কখনো খুলনায় আসেন, ইনশাল্লাহ আমাদের সাথে ফিজিক্যালি মিট করবে। আশা রাখি ভাই কখনো আসবে। ইনশাআল্লাহ। এবং সামনে হচ্ছে আমাদের একটা প্ল্যান আছে, হয়তো সেদিন তখন ভাইকেও ইনভাইট দিব। আর আজকের মতো আমরা এখানে ইনশাল্লাহ সেশনকে শেষ করতেছি। এবং আপনারা অবশ্যই আপনাদের সেশন থেকে যে লার্নিং বা সেশন থেকে যে আইডিয়া, আপনার চেষ্টা করবেন আমাদের যে সেশনটা পেজ থেকে লাইভ হয়েছে সেখানে গিয়ে আপনি কমেন্টে আপনার রিভিউ বা আপনার মতামত জানাতে পারেন। দরকার হলে ভাই, দরকার হলে আপনাকে সেখানে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে সেখানে লিখতে পারেন, ভাই তো দরকার হলে সেখানে রিপ্লাই দিবে এনে সময় পেলে, ওটাও অবশ্যই। ইনশাল্লাহ। আর পাশাপাশি অসংখ্য ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য, এবং ভাইকে তো আরো বেশি ধন্যবাদ, উনি অনেক ব্যস্ত সময় থেকে ঘুম থেকে উঠে আসতেন। তোমাদেরও অনেক ধন্যবাদ, তোমাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তোমাদের এই যে শেখার আগ্রহটা, সবার যে এই যে শেখার আগ্রহটা, এটা আসলে আমার খুব ভালো লাগে। তোমরা এইভাবেই শেখার, মনে করো এই জিনিসটা ভিতর থেকে কখনো মানে দূর করো না, আলাদা করো না, যে আমার সব সময় যাতে আমার তোমার জানতে হবে, আমার জানতে হবে কোনো একটা বিষয়, সে যে যাই হোক না কেন। মানে এই যে শেখার যে ইন্টারেস্টটা, এই জিনিসটা ভিতরে হচ্ছে থাকলে অনেক দূর আগাইতে পারবা আমার মনে হয়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এভাবে এবং আগায় যাও সবাই, এবং সবার জন্য ভাইয়েরও গাইডলাইন শুভকামনা থাকবে রইলো। ইনশাল্লাহ। সকল অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো সেশন এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ কখনো দেখা হবে অন্য কোনো সেশনে। সবাই তাহলে লিভ নিতে পারেন।